ওয়েল, চলো তাহলে আমরা আজকে সল্ট ব্যাপারটা শুরু করছি। প্রথমে আমরা দেখব যে সল্ট যেটা তৈরি হচ্ছে, ইন জেনারেল সল্ট কেমন করে তৈরি হয়, ইউজুয়ালি সল্ট কেমন করে ফরমেশন হয়। মানে আমরা তো অ্যাসিডের ব্যাপারটা জানি যে অ্যাসিড হচ্ছে মেনলি যেখানে H+ আয়ন রিলিজ হয় অ্যাকুয়াস সলিউশনে, তাকে আমরা অ্যাসিড বলে থাকি। অ্যাকুয়াস সলিউশনে যদি OH- আয়ন রিলিজ হয় তখন তাকে আমরা বেস বলে থাকি বা অ্যালকালি বলে থাকি। তাহলে সল্ট এক্স্যাক্টলি কেমন করে ফরমেশন হয় তার একটা দুটো এক্সাম্পল দেখে নেওয়ার চেষ্টা করব। এবং দু রকমের ডিসপ্লেসমেন্ট হয় সল্ট ফরমেশনটা, বেসিক্যালি একটা ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশন বলা যেতে পারে, ডাবল ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশন, এবং নিউট্রালাইজেশন রিঅ্যাকশনও বলা যেতে পারে। তো সল্ট ফরমেশনের রিঅ্যাকশনস গুলোকে কেমন করে ক্লাসিফাই করা হয় সেটা আমরা দেখব। তো আমরা প্রথমে একটা এক্সাম্পল দেখার চেষ্টা করছি এবং সেই এক্সাম্পলটাকে পুরোপুরি দুটো এক্সাম্পল দেখবো প্রথমে, যে দুটো এক্সাম্পলের থ্রু দিয়ে আমরা পুরোপুরি বোঝার চেষ্টা করবো যে সল্ট জিনিসটা এক্স্যাক্টলি বলতে কি বোঝাচ্ছি এবং কেমন করে তৈরি হচ্ছে এবং সেটা কেমন ধরনের ক্যাটাগরি রিঅ্যাকশনসে পড়ছে। তো প্রথম যে এক্সাম্পলটা দেখছি সেটা হচ্ছে, ধরে নাও সোডিয়াম নাইট্রেট সঙ্গে H2SO4 লেস দ্যান 200 ডিগ্রি সেন্টিগ্রেড, ঠিক আছে। সো আমরা প্রথমে একটা এক্সাম্পল দেখছি যেখানে দেখছি সোডিয়াম নাইট্রেট NaNO3 সঙ্গে আছে H2SO4, সোডিয়াম নাইট্রেট সঙ্গে আছে H2SO4, লেস দ্যান 200 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার আছে এবং রিঅ্যাকশন হচ্ছে। এবং রিঅ্যাকশন যখন হচ্ছে তখন প্রোডাক্ট তৈরি হচ্ছে NaHSO4 আর তোমার তৈরি হচ্ছে NaHSO4 আর তোমার তৈরি হচ্ছে HNO3। NaHSO4 তৈরি হচ্ছে আর HNO3 তৈরি হচ্ছে, কারেক্ট। তাহলে এইটা হচ্ছে আমাদের মেন হচ্ছে সল্টের ব্যাপার, যে কেমন করে সল্টটা তৈরি হলো, এরকম করে আমাদের সল্ট ব্যাপারটা তৈরি হলো। এবারে এইখানে কে জয়েন করে গেছে? পৃথ্বীজিৎ। তো আমরা যে রিঅ্যাকশনটা এখানে দেখলাম, যে রিঅ্যাকশনটা এখানে হচ্ছে, এই পার্টিকুলার রিঅ্যাকশনটাকে ফলো করো। এটা কেমন রিঅ্যাকশন হচ্ছে দেখো, এখানে NaNO3 নিয়েছি আর H2SO4 নিয়েছি। তাহলে কি কি রিঅ্যাকশনস হয়েছে? প্রথমে দেখতে পাচ্ছি এটা ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশন হয়েছে। কেন ডিসপ্লেসমেন্টটা কি হয়েছে? এবার দেখো H2SO4 থেকে কি এসছে। H2SO4 থেকে কিন্তু দুটো H+ আসতে পারতো, কিন্তু দুটো H+ কিন্তু প্রথমে লিবারেট হয়নি। প্রথমে একটা H+ এসেছিল আর একটা HSO4- অ্যানায়ন এসেছিল। তাহলে H2SO4 থেকে কিন্তু দুটো H+ আসতে পারতো, বাট প্রথমেই দুটো H+ আসেনি রিঅ্যাক্ট করতে। প্রথমে একটাই H+ এসেছিল আর H+টা চলে এলে বাকি পড়ে থাকে HSO4- সেটাই এসেছিল। এবারে ওই HSO4- সোডিয়ামের সঙ্গে কম্বাইন করে NaHSO4 হয়ে গেছে, মানে সোডিয়াম প্লাস H+ কে রিপ্লেস করেছে, সোডিয়াম প্লাস H+ কে রিপ্লেস করেছে, দিয়ে সোডিয়ামটা জয়েন করে গেছে হচ্ছে তোমার HSO4 এর সঙ্গে, দিয়ে হয়ে গেছে NaHSO4। দুটো হাইড্রোজেনকে ডিসপ্লেস করতে পারতো, Na+ সোডিয়াম প্লাস দুটো হাইড্রোজেনকে ডিসপ্লেস করতে পারতো, কারণ এইখানে H2SO4 এর কাছে দুটো হাইড্রোজেন আছে। কিন্তু দুটো হাইড্রোজেনকে কি ডিসপ্লেস করেছে না একটাই হাইড্রোজেনকে ডিসপ্লেস করেছে? সো সোডিয়াম প্লাস কিন্তু দুটো হাইড্রোজেনকে ডিসপ্লেস করতে পারতো, দুটো হাইড্রোজেন ডিসপ্লেস হয়ে গেলে Na2SO4 তৈরি হতো, কিন্তু দুটো হাইড্রোজেনকে ডিসপ্লেস করেনি, ডিসপ্লেস করেছে একটা হাইড্রোজেনকে। তাহলে একটা হাইড্রোজেনকে ডিসপ্লেস করলো, সোডিয়ামটা দিয়ে HSO4 এর সঙ্গে কম্বাইন করে NaHSO4 তৈরি করলো, আর যে হাইড্রোজেনটা ডিসপ্লেসড হয়ে গেল ওই ডিসপ্লেসড হাইড্রোজেনটা NO3- এর সঙ্গে কম্বাইন করে HNO3 তৈরি করলো। তাহলে এখানে কি কমপ্লিট ডিসপ্লেসমেন্ট হয়েছে? কি কি ক্যাটাগরিতে বলবো? নাম্বার 1 হচ্ছে এটা কি ডাবল ডিসপ্লেসমেন্ট? হ্যাঁ, প্রথম কথা তো ডাবল ডিসপ্লেসমেন্ট, কারণ সোডিয়াম যেরকম H+ কে ডিসপ্লেস করেছে সেরকম অ্যানায়ন গুলোর মধ্যে এক্সচেঞ্জ হয়ে গেছে, অর্থাৎ ক্যাটায়ন অ্যানায়ন এক্সচেঞ্জ হয়ে গেছে। এক্সচেঞ্জ হলেই আমরা বলি ডাবল ডিসপ্লেসমেন্ট। সোডিয়ামের জায়গায় মানে H+ এর জায়গায় সোডিয়াম এসে গেছে, আবার এখানে Na+ এর জায়গায় হাইড্রোজেনটা এসে গেছে, Na+ এর জায়গায় হাইড্রোজেন এসে গেছে, আর H+ এর জায়গায় সোডিয়াম এসে গেছে। তো ক্যাটায়ন অ্যানায়নে মিউচুয়াল এক্সচেঞ্জ হয়ে গেছে, এক্সচেঞ্জ হলেই বলি আমরা ডাবল ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশন। সো এটা একটা ডাবল ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশন। কিন্তু এখানে ডিসপ্লেসমেন্টটা কি কমপ্লিট ডিসপ্লেসমেন্ট হয়েছে, যে দুটো H+ ছিল, দুটো H+ কে কি সোডিয়ামটা ডিসপ্লেস করেছে? না, কমপ্লিট ডিসপ্লেসমেন্ট হয়নি। তাহলে আমরা বলতে পারি এটা একটা পার্শিয়াল ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশন। কমপ্লিট ডিসপ্লেসমেন্ট হয়নি, আমরা বলতে পারি এটাকে একটা পার্শিয়াল ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশন। আর এখানে অ্যাসিড এবং বেসের মধ্যে রিঅ্যাকশন হয়েছে কি? না, এখানে তো সল্ট ছিল, NaNO3 তো নিজেই সল্ট, সল্টের সঙ্গে একটা অ্যাসিডের রিঅ্যাকশন হয়েছে। তো এটাকে আমরা নিউট্রালাইজেশন এক্স্যাক্টলি বলতে পারবো না, এটা কিন্তু এক্স্যাক্টলি নিউট্রালাইজেশন রিঅ্যাকশন নয়।
ক্লিয়ার? তাহলে এটাকে আমরা কারণ ইউজুয়ালি আমরা পড়েছি অ্যাসিড প্লাস বেস মিলে সল্ট তবেই তৈরি হয়, কিন্তু এখানে আমরা দেখলাম সবসময় যে অ্যাসিড আর বেস মিলে সল্ট তৈরি হবে তা নয়, এটা একটা সল্টের সঙ্গে অ্যাসিডের রিঅ্যাকশন হয়েছে তাতেও নতুন সল্ট তৈরি হচ্ছে, এটা একটা সল্ট তার সঙ্গে অ্যাসিডের রিঅ্যাকশন হয়েছে তাতেও নতুন সল্ট তৈরি হচ্ছে। তাহলে সল্ট তৈরি মানে কেবলমাত্র অ্যাসিড আর বেস রিঅ্যাকশন করে সল্ট তৈরি করবে এরকম ব্যাপারটা না, সল্ট হচ্ছে অ্যাসিড এবং সল্ট রিঅ্যাকশন করেও সল্ট এবং অন্য অ্যাসিড তৈরি করতে পারে। তাহলে এই হচ্ছে আমাদের সিচুয়েশন। এবার দেখছি এক্সাম্পল নাম্বার 2, ওই সেম NaNO3 কে নিচ্ছি, সঙ্গে H2SO4 কেও নিচ্ছি, NaNO3 নিলাম, H2SO4 নিলাম, এখন মোর দ্যান 200 ডিগ্রি সেন্টিগ্রেডে হিট করছি। 200 ডিগ্রি নিচে হিট করলে এই সিচুয়েশনটা হচ্ছিল যেটা কিনা উপরে হয়েছে, এখন মোর দ্যান 200 ডিগ্রিতে হিট করছি। হিট করলে কি হচ্ছে, এখানে তখন Na2SO4 হচ্ছে দেখা যাচ্ছে, সঙ্গে HNO3 হচ্ছে দেখা যাচ্ছে। আচ্ছা, Na2SO4 হচ্ছে মানে দুটো হাইড্রোজেন কি ডিসপ্লেস হয়ে গেল? হ্যাঁ, এখানে দুটো হাইড্রোজেন ডিসপ্লেস হয়েছে, কারণ এখানে দুটো H+ আর SO4 2- তৈরি হয়েছিল, দুটো হাইড্রোজেনকেই এখান থেকে দুটো সোডিয়াম এসে ডিসপ্লেস করে দিয়েছে, অর্থাৎ এখান থেকে 2 সোডিয়াম এসেছে, 2 সোডিয়াম এসে দুটো হাইড্রোজেনকে ডিসপ্লেস করে বের করে দিয়েছে, আর দুটো হাইড্রোজেনে ডিসপ্লেস হয়ে যাওয়াতে Na2SO4 হয়ে গেছে। ওই হাইড্রোজেনের জায়গায় সোডিয়াম জয়েন করে গেছে, Na2SO4 হয়ে গেছে, আর ডিসপ্লেসড হয়ে যাওয়া হাইড্রোজেন গুলো নাইট্রেটের সঙ্গে কম্বাইন করে HNO3 তৈরি করে দিয়েছে। এই হচ্ছে সিচুয়েশন। তাহলে এটাও কি ডাবল ডিসপ্লেসমেন্ট? এখানেও কি আয়নসের এক্সচেঞ্জ হয়ে গেছে? অফকোর্স এখানেও আয়নসের এক্সচেঞ্জ হয়েছে, এটাও ডাবল ডিসপ্লেসমেন্ট। তাহলে লিখতে পারি এটাও ডাবল ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশন। কিন্তু এটা কি কমপ্লিট ডিসপ্লেসমেন্ট না পার্শিয়াল ডিসপ্লেসমেন্ট? এখানে দেখতে পাচ্ছি দুটো H+ ডিসপ্লেসড হওয়া পসিবল ছিল বাই 2Na+ এবং দুটো H+ এ ডিসপ্লেসড হয়েছে, Na2SO4 তৈরি হয়েছে, তার মানে এটা কিন্তু একটা কমপ্লিট ডিসপ্লেসমেন্ট হলো। এবং এই রিঅ্যাকশন দুটোর মাধ্যমে আমরা দেখলাম খালি যে অ্যাসিড প্লাস বেস হয়ে সল্ট এবং ওয়াটার হবে তার কোনো মানে নেই, অনেক সময় হতেই পারে সল্ট এবং অ্যাসিড মিলে রিঅ্যাকশন করেও তোমার অন্য সল্ট এবং অ্যাসিড তৈরি হলো, এটাও কিন্তু হতেই পারে। ক্লিয়ার? সবসময় যে অ্যাসিড প্লাস বেস রিঅ্যাকশন করেই সল্ট ওয়াটার হবে তার কোনো মানে নেই। তো এটা এনিওয়ে এটা একটা সিচুয়েশন। এবারে আমরা যে ট্র্যাডিশনাল মেথড দেখি যেখানে অ্যাসিড আর বেসে সল্ট এবং ওয়াটার তৈরি হয় সেটাও দেখে নিই। তাহলে এটা এক্সাম্পল নাম্বার 3 তে যাচ্ছি। যেখানে বেস এবং অ্যাসিড এদের মধ্যে রিঅ্যাকশন হয়েছে এবং এদের মধ্যে রিঅ্যাকশনে সল্ট NaCl প্লাস ওয়াটার তৈরি হয়েছে। তাহলে এটাও একটা ট্র্যাডিশনাল রিঅ্যাকশন যেখানে অ্যাসিড প্লাস বেস রিঅ্যাকশন করে সল্ট এবং ওয়াটার তৈরি করেছে। এবার এই যে সিচুয়েশনটা, এই পার্টিকুলার সিচুয়েশনে যে সল্ট তৈরি হলো এটাও কি ডাবল ডিসপ্লেসমেন্ট? হ্যাঁ, এটাও ডাবল ডিসপ্লেসমেন্ট। এটাও ডাবল ডিসপ্লেসমেন্ট। এটা কি নিউট্রালাইজেশন? অফকোর্স এটা নিউট্রালাইজেশন, অফকোর্স এটা নিউট্রালাইজেশন। এটা কিন্তু মানে কমপ্লিট ডিসপ্লেসমেন্ট হয়েছে, এখানে ডাবল ডিসপ্লেসমেন্ট এবং কমপ্লিট ডিসপ্লেসমেন্ট, কিন্তু এখানে অ্যাসিড আর বেস একে অপরকে নিউট্রালাইজ করে দিয়েছে, অ্যাসিডের এফেক্ট চলে গেছে, বেসের এফেক্ট চলে গেছে, তবেই গিয়ে সল্ট আর ওয়াটার তৈরি হয়েছে। তার মানে এটা অফকোর্স কিন্তু নিউট্রালাইজেশন রিঅ্যাকশন। হেডিং দেবে এবারে ক্লাসিফিকেশন অফ সল্ট। সল্ট কত রকমের হতে পারে? নাম্বার 1 নরমাল সল্ট। নরমাল সল্ট মানে এই যে দেখতে পাচ্ছ যেটা তৈরি হয়েছে এটাকেই বলছি আমরা নরমাল সল্ট। NaCl যেটা তৈরি হলো এটাকেই বলছি আমরা নরমাল সল্ট। মানে এটা কি কমপ্লিট ডিসপ্লেসমেন্ট হয়ে যে সল্ট তৈরি হয় তাকেই বলা হচ্ছে নরমাল সল্ট। কমপ্লিট ডিসপ্লেসমেন্ট হয়ে যে সল্ট তৈরি হয়, যেরকম এক্সাম্পল দেখছি, মানে আমরা লিখতে পারি সল্ট ফর্মড বাই কমপ্লিট ডিসপ্লেসমেন্ট। সল্ট ফর্মড বাই কমপ্লিট ডিসপ্লেসমেন্ট, কোনো পার্শিয়াল নেই, কোনো এমন নয় যে একটা H+ ডিসপ্লেস হয়েছে আর একটা H+ ডিসপ্লেস হয়নি, এরকম সিচুয়েশন নয়। সব যতগুলো H+ আছে সমস্ত H+ কোনো না কোনো মেটাল দিয়ে ডিসপ্লেস হয়ে গেছে, সোডিয়াম হোক ম্যাগনেসিয়াম হোক যাই হোক, যত H+ ছিল কোনো একটা অ্যাসিডের মধ্যে যত H+ ছিল, কোনো একটা অ্যাসিডে যত H+ ছিল সমস্ত H+ ডিসপ্লেস হয়ে গেছে, কমপ্লিট ডিসপ্লেসমেন্ট হয়েছে H+ গুলোর মেটাল দিয়ে। সল্ট ফর্মড বাই কমপ্লিট ডিসপ্লেসমেন্ট অফ H+।
কমপ্লিট ডিসপ্লেসমেন্ট অফ অল H প্লাস। আচ্ছা, ডিসপ্লেসমেন্টটা করেছে কে? কোনো না কোনো মেটাল অথবা অ্যামোনিয়াম আয়ন বাই মেটাল ক্যাটায়ন্স or ammonium cation, ammonium মানে NH4 plus, metal cations or ammonium cation, তখন বলছি আমরা নরমাল সল্ট। যেরকম NaCl, দেখতেই পাচ্ছি NaCl এ HCl এর একটাই হাইড্রোজেন ছিল, HCl এর একটা হাইড্রোজেন পুরোপুরি ডিসপ্লেস হয়ে গেছে। HCl এর একটাই হাইড্রোজেন ছিল, HCl এর একটা হাইড্রোজেন পুরোপুরি ডিসপ্লেস হয়ে গেছে, তবেই কি NaCl তৈরি হচ্ছে, নরমাল সল্ট। আগেরটা তো দেখলাম Na2SO4, দেখলাম সালফিউরিক অ্যাসিডে দুটো H+ ছিল, সালফিউরিক অ্যাসিডে দুটো H+ ছিল এবং দুটো H+ এই কমপ্লিট ডিসপ্লেস হয়ে গেছে, দিয়ে তৈরি করেছে Na2SO4। তাই Na2SO4 এর নরমাল সল্ট, কারণ যতগুলো H+ ছিল সবকটা H+ এই কমপ্লিটলি ডিসপ্লেস হয়ে গেছে, নরমাল সল্ট। নেক্সট 2 নাম্বার অ্যাসিডিক সল্ট। অ্যাসিডিক সল্ট, কোন একটা অ্যাসিডের একটা H+ সল্টের মধ্যে রয়ে গেছে, মানে পার্শিয়াল ডিসপ্লেসমেন্ট হয়েছিল। অ্যাসিডের একটা H+ সল্টের মধ্যে রয়ে গেছে, পার্শিয়াল ডিসপ্লেসমেন্ট হয়েছিল, তাহলে এখানে লিখতে পারি পার্শিয়াল ডিসপ্লেসমেন্টের থ্রু দিয়ে যখন সল্ট ফর্ম হচ্ছে, পার্শিয়াল ডিসপ্লেসমেন্ট অফ H+ আয়ন। যেরকম আগের এক্সাম্পলটা যাচ্ছি, আগের এক্সাম্পলে দেখো H2SO4 এ কতগুলো H+ ছিল, H2SO4 এ দুটো H+ ছিল, কিন্তু কটা H+ ডিসপ্লেস হয়েছে? একটাই H+ ডিসপ্লেস হয়েছে। অন্য H+টা কোথায়? এই তো অন্য H+টা সল্টের মধ্যেই রয়ে গেছে। তাহলে এটা এমন একটা সল্ট যার মধ্যে অ্যাসিডের ডিসপ্লেস না হওয়া H+টা রয়ে গেছে, এটাকে বলবো অ্যাসিড সল্ট। অর্থাৎ এটা সল্ট কিন্তু অ্যাসিডিক ক্যারেক্টার দেখাবে অ্যাকোয়াস সলিউশনে। অর্থাৎ এটা এমন একটা সল্ট যার মধ্যে অ্যাসিডের একটা H+ রয়ে গেছে, কারণ অ্যাসিডের একটাই H+ ডিসপ্লেস হয়েছিল, দিয়ে সল্টটা তৈরি হয়েছিল। অ্যাসিডের আরো একটা H+ ডিসপ্লেস হওয়া বাকি, যেটা কিনা হয়নি, যেটা কিনা রয়ে গেছে। তাহলে আমরা বলবো পার্শিয়াল ডিসপ্লেসমেন্ট অফ H+ আয়ন যখন হবে, তখন আমরা বলবো হচ্ছে অ্যাসিড সল্ট তৈরি হবে। যেরকম আগের এক্সাম্পলটা দেখছি NaHSO4, অর্থাৎ একটা H+ যেটা কিনা অ্যাসিড থেকে আসছিল, একটা H+ যেটা কিনা অ্যাসিড থেকে আসছিল, সেটা এখনো ডিসপ্লেস হয়নি সল্টের মধ্যে, সেটা এখনো ইনবিল্ট রয়ে গেছে, আমরা এটাকে বলছি অ্যাসিড সল্ট। নেক্সট হেডিং দেবে বেসিক সল্ট। অ্যাসিড সল্ট হলো, এবারে বেসিক সল্ট। বেসিক সল্টে তাহলে কি থাকবে নিজেরাই বলো? বেসিক সল্টে নিশ্চয়ই বেসের যেটা প্রপার্টি, যেটা হচ্ছে OH- আয়ন, সেই OH- আয়নটা নিশ্চয়ই রয়ে যাবে। তাহলে এখানে OH- আয়ন মানে OH- আয়নের পার্শিয়াল ডিসপ্লেসমেন্ট হচ্ছে, তখন আমরা বলছি বেসিক সল্ট। OH- আয়নের যদি পার্শিয়াল ডিসপ্লেসমেন্ট হয় তখন আমরা বলছি বেসিক সল্ট। এর এক্সাম্পল কি হতে পারে দেখা যাক। বেসিক সল্ট এর এক্সাম্পল কি হতে পারে? বেসিক সল্টে পার্শিয়াল ডিসপ্লেসমেন্ট অফ OH- আয়ন। বেস ছিল, বেসের OH- অনেকগুলো ছিল, OH- এর সব OH- গুলো ডিসপ্লেস হয়নি। OH- আয়নের পার্শিয়াল ডিসপ্লেসমেন্ট হয়েছে এবং তখন তৈরি হয়েছে বেসিক সল্ট। যেরকম এক্সাম্পল হতে পারে বেসিক লেড ক্লোরাইড PbOHCl। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এখানে PbOH2 ছিল, PbOH2 ছিল, কিন্তু দুটো OH ছিল, একটাই OH ডিসপ্লেস হয়ে গেছে ক্লোরিন দিয়ে, অন্য OH-টা এখনো রয়ে গেছে। অরিজিনাল বেসটা কি ছিল বলতো? অরিজিনাল বেসটা ছিল হচ্ছে PbOH2, লেড হাইড্রোক্সাইড, PbOH2। ওই হোল টু দুটো OH ছিল, PbOH2 ছিল, দুটো OH ছিল, দুটো OH এর মধ্যে একটাই OH ডিসপ্লেস হয়েছে, অন্য OH-টা ক্লোরিন দিয়ে Cl- দিয়ে একটাই OH ডিসপ্লেস হয়েছে, কিন্তু অন্য OH-টা এখনো রয়ে গেছে, বেসিক লেড ক্লোরাইড। একই রকম ভাবে বেসিক ম্যাগনেসিয়াম ক্লোরাইড, নিশ্চয়ই বুঝতে পারছো বেসটা ছিল MgOH2, বেসটা কি ছিল MgOH2, কিন্তু Cl- এসে একটাই OH কে ডিসপ্লেস করতে পেরেছে, তাই আরেকটা OH রয়ে গেছে,
MgOHCl বেসিক ম্যাগনেসিয়াম ক্লোরাইড। MgCl2 হয়ে গেলে পুরোপুরি কমপ্লিট নর্মাল সল্ট হয়ে যেত, কিন্তু একটা OH রয়ে গেছে, তাই বলছে বেসিক ম্যাগনেসিয়াম ক্লোরাইড, বেসিক লেড ক্লোরাইড। এরা হচ্ছে তোমার কি সল্ট বললাম, এরা হচ্ছে তোমার বেসিক সল্ট। তাহলে অ্যাসিডিক সল্ট, বেসিক সল্ট, নর্মাল সল্ট সবকটা ক্লিয়ার। আচ্ছা, এরপরে যে সল্ট গুলো আছে সেগুলো সিলেবাসে আমাদের নেই, কিন্তু তাও একটা করে এক্সাম্পল খেয়াল রাখতে পারো, হেডিং দেবে ডাবল সল্ট। এগুলো আমাদের 10 এর সিলেবাসে নেই, বাট 12 এ এগুলো আছে, এক্সাম্পল জেনে রাখা ভালো। 10 এর সিলেবাসে এগুলো নেই। ডাবল সল্ট, এগুলোর এক্সাম্পল জাস্ট জেনে রাখো, কেন এটাকে কি বলে সেটা একটু ডিফিকাল্ট বুঝতে পারবে না। তাও বলছি ডাবল সল্ট মানে দুটো সল্ট সিম্পল রেশিওতে কম্বাইন করে একটা কমপ্লেক্স কম্পাউন্ড তৈরি করছে, তখন বলছে ডাবল সল্ট। যেরকম ফটকিরি যেটাকে আমরা বলি, অ্যালাম, পটাশ অ্যালাম, ফটকিরি বা ফিটকিরি। দেখো এখানে দুটো তিনটে সল্ট কম্বাইন করেছে, K2SO4 ডট Al2SO4 হোল 3 ডট 24H2O। তার মানে দুটো তিনটে রকমের সল্ট কম্বাইন করে একটা কমপ্লেক্স ক্রিস্টাল স্ট্রাকচার তৈরি করেছে। এই পুরোটাকে বলছে পটাশ অ্যালাম। পুরোটা হচ্ছে পটাশ অ্যালাম, মাঝখানে ডট আছে মানে এই সল্টও আছে, ওই সল্টও আছে, ওয়াটারও আছে, সবাই মিলে ক্রিস্টালটা তৈরি করেছে। ফটকিরি ক্রিস্টালের মধ্যে এই সল্ট, ওই সল্ট, ওয়াটার সবাই মিলে ফটকিরি বা ফিটকিরি যেটাই বলো না কেন তার ক্রিস্টাল তৈরি হয়েছে, যাকে বলা হচ্ছে পটাশ অ্যালাম। তাহলে এটা একটা ডাবল সল্ট। কেন? কারণ দু তিন রকমের সল্ট এখানে কম্বাইন করে পুরো কমপ্লেক্সটা তৈরি করেছে। নেক্সট বলছে মিক্সড সল্ট। মিক্সড সল্ট, ঠিক আছে, এখানেও হচ্ছে যেখানে মোর দেন ওয়ান বেসিক সল্ট আছে, মোর দেন ওয়ান র্যাডিক্যাল আছে, ঠিক আছে। মিক্সড সল্ট, এগুলোর এক্সাম্পল আমাদের সিলেবাসে নেই, জাস্ট তোমার এক্সাম্পল জানার জন্য তাই বলে রেখে দিচ্ছি। এখানে ধরো দু রকমের আছে, যেরকম ধরো ব্লিচিং পাউডার। ব্লিচিং পাউডার কি? ব্লিচিং পাউডারের ফর্মুলা কে বলতে পারবে? ব্লিচিং পাউডার তো আমরা জানি ডেইলি লাইফে ইউজ করি, তোমার ওই ইনসেকটিসাইড হিসাবে, মানে এই পোকামাকড় গন্ধ টন্ধ এসব হলে দূর করার জন্য। সো ব্লিচিং পাউডার, ব্লিচিং পাউডারের ফর্মুলা হচ্ছে CaOCl2 বা CaOClCl। দেখতেই পাচ্ছি OCl একটা র্যাডিক্যাল আছে, আবার Cl একটা র্যাডিক্যাল আছে, অর্থাৎ দুটো অ্যানায়ন, দু রকমের অ্যানায়ন প্রেজেন্ট আছে। OCl হচ্ছে একটা অ্যানায়ন, হাইপোক্লোরাইড তার নাম, আবার Cl হচ্ছে একটা অ্যানায়ন, ক্লোরাইড তার নাম। তাহলে হাইপোক্লোরাইড এবং ক্লোরাইড দু রকমের অ্যানায়ন প্রেজেন্ট আছে ক্যালসিয়ামের সঙ্গে, এটাকে বলছি আমরা মিক্সড সল্ট। যখন মোর দেন ওয়ান অ্যানায়ন বা মোর দেন ওয়ান ক্যাটায়ন প্রেজেন্ট আছে, আচ্ছা এখানে মোর দেন ওয়ান অ্যানায়ন প্রেজেন্ট আছে না, ক্যালসিয়ামটা তো ক্যাটায়ন, OCl টাও অ্যানায়ন, Cl টাও অ্যানায়ন, মোর দেন ওয়ান অ্যানায়ন প্রেজেন্ট আছে, এটা মোর দেন ওয়ান ক্যাটায়ন। দেখি মোর দেন ওয়ান ক্যাটায়ন वाला কম্পাউন্ড হচ্ছে ধরো NaKCO3, সোডিয়াম পটাশিয়াম কার্বনেট। দেখতেই পাচ্ছি সোডিয়াম পটাশিয়াম কার্বনেট, এখানে মোর দেন ওয়ান ক্যাটায়ন প্রেজেন্ট আছে, ওটাতে মোর দেন ওয়ান অ্যানায়ন প্রেজেন্ট ছিল। এখানে কার্বনেটটা হচ্ছে অ্যানায়ন, কিন্তু সোডিয়াম প্লাস K প্লাস দুজনেই প্রেজেন্ট আছে। তাহলে NaKCO3 সোডিয়াম পটাশিয়াম কার্বনেট, এখানে মোর দেন ওয়ান ক্যাটায়ন আছে, ওখানে মোর দেন ওয়ান অ্যানায়ন আছে। ক্লিয়ার? তাহলে এগুলো হচ্ছে তোমার মিক্সড সল্ট। আচ্ছা নেক্সট চলে আসছি কমপ্লেক্স সল্ট। কমপ্লেক্স সল্ট কি? যেখানে অনেকটা কমপ্লেক্স স্ট্রাকচার তৈরি হচ্ছে, কোঅর্ডিনেশন কম্পাউন্ড তৈরি হচ্ছে কোঅর্ডিনেশন বন্ডের থ্রু দিয়ে। কোঅর্ডিনেশন বন্ড তো আমরা পড়েছি, সেই কোঅর্ডিনেশন বন্ডের থ্রু দিয়ে যখন কোনো সল্ট তৈরি হয় তাকে বলি আমরা কমপ্লেক্স সল্ট। এই ডাবল সল্ট, কমপ্লেক্স সল্ট এগুলো ক্লাস 12 এর সিলেবাসে প্রচুর পরিমাণে আছে। তো কমপ্লেক্স সল্টের একটা এক্সাম্পল দেখি, এখানে কোঅর্ডিনেশন বন্ড হয়, যেরকম ধরো সিলভার AgNH3 হোল 2 Cl, ডাইয়ামিন সিলভার ক্লোরাইড, ডাইয়ামিন সিলভার ক্লোরাইড। আচ্ছা অ্যানালিটিক্যাল কেমিস্ট্রি তোমরা একটা কমপ্লেক্স সল্টের এক্সাম্পল পড়েছো, কোনটা বলো তো? ওই CuNH3 হোল 4 OH OH হোল 2 যে কমপ্লেক্স আছে, যেটা তোমার ইঙ্কি ব্লু কম্পাউন্ড তৈরি করে দিচ্ছে। অ্যানালিটিক্যালে যেটা পড়েছো, অ্যানালিটিক্যাল কেমিস্ট্রিতে পড়েছো তোমরা যে কপারের আইডেন্টিফিকেশনে, যে কপারের মধ্যে যদি আমরা ড্রপ বাই ড্রপ অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিই তাহলে প্রথমে পেল ব্লু কালার তৈরি হয়, CuOH হোল 2 এর প্রেসিপিটেট হয় পেল ব্লু কালার প্রেসিপিটেট,
তারপরে যদি আমরা এক্সট্রা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড আবার ড্রপ বাই ড্রপ অ্যাড করি, ডিপ ইঙ্কি ব্লু ট্রান্সপারেন্ট সলিউশন তৈরি হয়ে একটা কমপ্লেক্স সল্ট তৈরি হয়ে যায়। ওইটা একটা কমপ্লেক্স সল্টের এক্সাম্পল। টেট্রামিন কপার হাইড্রোক্সাইড যেটা পড়েছো, বা টেট্রামিন কপার সালফেট যেগুলো পড়েছো অ্যানালিটিক্যাল কেমিস্ট্রিতে, ওখানে একটা এক্সাম্পল আছে, ওটা কমপ্লেক্স সল্ট। সিমিলারলি এটা ডাইঅ্যামিন সিলভার নাইট্রেট কমপ্লেক্স সল্ট। এখানে এই কমপ্লেক্স সল্টগুলোতে কি আছে, এখানে কোঅর্ডিনেট বন্ড আছে, কোঅর্ডিনেট বন্ডের মাধ্যমে সল্টগুলো তৈরি হয়েছে। ওকে, তাহলে এই হয়ে গেল আমাদের সল্টের ক্লাসিফিকেশন। আচ্ছা, এবারে আমরা চলে যাচ্ছি সল্টের ক্লাসিফিকেশনের পরে হেডিং দাও সলিবিলিটি অফ আ সল্ট। Solubility of a salt. Solubility. So solubility বলতে আমরা কি মিন করছি, যে 100 গ্রাম ওয়াটারে যদি অ্যাটলিস্ট 1 গ্রাম সল্ট ডিসলভ করে তবেই আমরা তাকে সলিবল বলবো। তার থেকে কম ডিসলভ করলে আমরা সলিবল বলবো না, বলবো পার্শিয়ালি সলিবল বা এরকম বলবো। তার থেকে কম ডিসলভ করলে, আর একদমই যদি কিছু ডিসলভ না করে আমরা বলবো তাহলে ইনসলিবল। তাহলে আমরা সলিবিলিটির ক্রাইটেরিয়াটাকে বুঝিনি। আমাদের কাছে সলভেন্ট আছে হচ্ছে 100 গ্রাম, যেটা কিনা ওয়াটার। সলভেন্ট ওয়াটার আছে 100 গ্রাম। আচ্ছা, সলিবিলিটি মানে এখানে সবই অ্যাকুয়াস কন্ডিশনের কথাই বলছি, মানে ওয়াটার সলভেন্ট হিসেবেই বলছি। তাহলে সলভেন্ট আছে 100 গ্রাম, যেটা কিনা ওয়াটার। খুব ভালো কথা। টেম্পারেচার আছে 25 ডিগ্রি সেন্টিগ্রেড, 25 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার, রুম টেম্পারেচার, এবং সেই অবস্থায় সলভেন্ট ওয়াটার আছে 100 গ্রাম। তিনটে সিচুয়েশন। যদি সল্ট, যেটাকে সল্ট বলছি, ওটা যদি ডিসলভড হয়ে যায় 1 গ্রাম, তাহলে আমরা তাকে বলবো সলিবল সল্ট। 1 গ্রাম ডিসলভ হয়ে গেছে তখন বলবো সলিবল সল্ট। আচ্ছা, যদি 0.1 গ্রাম থেকে 1 গ্রাম অবধি ডিসলভ হয়, কতটা ডিসলভ হয়েছে, 0.1 গ্রাম ডিসলভ হয়েছে থেকে 1 গ্রাম অবধি ডিসলভ হয়েছে, 1 গ্রামের বেশি হয়নি। 0.1 গ্রাম থেকে 1 গ্রাম এর মধ্যে কোন একটা অ্যামাউন্ট ডিসলভ হয়েছে, একে বলে স্প্যারিংলি সলিবল সল্ট বা পার্শিয়ালি সলিবল সল্ট। স্প্যারিংলি সলিবল বা পার্শিয়ালি সলিবল, কমপ্লিট সলিবল বলবো না 1 গ্রামের নিচে যদি ডিসলভ হয় 100 গ্রামের মধ্যে। আর ইনসলিবল কখন বলবো, যখন 0.1 গ্রামও ডিসলভ হচ্ছে না, তার থেকেও কম ডিসলভ হচ্ছে, তখন অলমোস্ট ইনসলিবলই। ডিসলভড সল্টের অ্যামাউন্ট হচ্ছে লেস দ্যান 1 গ্রাম, লেস দ্যান 0.1 গ্রাম, তখন আমরা বলবো ইনসলিবল সল্ট। ক্লিয়ার? তাহলে সলিবিলিটি ডিপেন্ড করছে কতটা গ্রাম সল্ট ইউজুয়ালি ডিসলভ হচ্ছে 100 গ্রাম সলভেন্ট মানে ওয়াটারের মধ্যে, তার উপরে ডিপেন্ড করছে যে সলিবিলিটি। এবার ইউজুয়ালি সলিবিলিটির সঙ্গে টেম্পারেচার একটা ভেরিয়েশন আছে সল্ট গুলোর। কি ভেরিয়েশন? বিভিন্ন কম্পাউন্ডের জন্য বিভিন্ন রকম হয়, তাও একটা ট্রেন্ড তোমাকে বলছি, আর দুই একটা এক্সেপশনস আছে সেটাও বলছি। জেনারেল ট্রেন্ডটা কি, লেখো টেম্পারেচার ডিপেন্ডেন্স। সলিবিলিটির সঙ্গে কেমন ভাবে টেম্পারেচার ভ্যারি করে। ইউজুয়ালি টেম্পারেচার বাড়লে ওয়াটারের মধ্যে সলিবিলিটি বাড়ে এই সল্ট গুলোর। ইউজুয়ালি কিছু দুই একটা এক্সাম্পল এক্সেপশনও আছে। ইউজুয়ালি টেম্পারেচার বাড়লে সলিবিলিটি ইউজুয়ালি বাড়ে। একটা গ্রাফের মাধ্যমে ব্যাপারটা দেখে নেব, সলিবিলিটি কার্ভ বলে এটাকে। দুই একজনের জন্য দেখাচ্ছি। সেদিকে আছে টেম্পারেচার ডিগ্রি সেন্টিগ্রেডে, এদিকে আছে সলিবিলিটি। ইউজুয়ালি যখন টেম্পারেচার বাড়ছে তখন কিন্তু সলিবিলিটি আস্তে আস্তে বাড়তে থাকে। এরকম ধরো কারোর এরকম করে বাড়ে, কারোর হয়তো মানে এতটাও শার্প না বাড়লো এরকম হয়তো বাড়ে, ঠিক আছে। কারোর হয়তো ধরো তোমার ফর এক্সাম্পল মানে একটু কম শার্প বাড়ছে, হয়তো এরকম ভাবে মানে অতটাও শার্প নয়, একটু ধরো এরকম ভাবে বাড়ছে, মানে অতটাও বাড়লো না, মানে মোটামুটি কমের দিকেই রয়ে গেল, অল্প বাড়লো, এরকম ভাবে বাড়ছে। কারোর হয়তো এরকম ভাবে বাড়ছে,
সো বিভিন্ন সল্টের বিভিন্ন রকম ভাবে বাড়ে, কিন্তু বাড়ে বেশিরভাগ ক্ষেত্রেই বাড়ে। একজন দুজন আছে যাদের কমে বা সেম রয়ে যায়। তো এগুলো হচ্ছে সলিবিলিটি কার্ভ, যেখানে বিভিন্ন সল্টের দেখতে পাচ্ছি সলিবিলিটি টেম্পারেচার বাড়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন স্পিডে বাড়ছে, কারো বেশি বেশি করে বাড়ছে, কারো কম কম করে বাড়ছে। এখানে দুই একটা পয়েন্ট নোট দিয়ে লিখে রাখার আছে। কার অলমোস্ট বাড়ে না বললেই চলে, সোডিয়াম ক্লোরাইড সলিবিলিটি অলমোস্ট রিমেন্স কনস্ট্যান্ট। নোট নাম্বার 1 হচ্ছে সোডিয়াম ক্লোরাইডের সলিবিলিটি এটা খুব একটা বাড়ে না, টেম্পারেচার বাড়লে খুব অল্প বাড়ে, মানে খুবই সামান্য সলিবিলিটি বাড়ে। অন্যান্য যেরকম পটাশিয়াম নাইট্রেটের সলিবিলিটি হু করে বাড়ছে দেখতে পাওয়া যাচ্ছে। পটাশিয়াম নাইট্রেট তার সলিবিলিটি, একদম পটাশিয়াম ক্লোরাইড তার সলিবিলিটি, এগুলো সব হু করে বাড়ছে। কিন্তু সোডিয়াম ক্লোরাইড তার সলিবিলিটি কিন্তু টেম্পারেচার বাড়ানোর সাথে সাথে অলমোস্ট কনস্ট্যান্ট রয়ে যায়, খুব একটা বাড়ে না সোডিয়াম ক্লোরাইডের সলিবিলিটি টেম্পারেচার বেড়ে যাওয়ার সাথে সাথে। আর গ্লোবাল সল্ট বলে একটা সল্ট আছে যার ফর্মুলা হচ্ছে Na2SO4.10H2O। কি বলে এটাকে? গ্লোবাল সল্ট। এর সলিবিলিটি কি হয়? এর সলিবিলিটি প্রথমে বাড়ে আপ টু 32.4 ডিগ্রি সেন্টিগ্রেড অবধি। টেম্পারেচার বাড়াতে বাড়াতে 32.4 ডিগ্রি অবধি যাব, ততক্ষণ সলিবিলিটি বাড়বে, তারপর থেকে কমতে শুরু করে দেয়। একে বলে গ্লোবাল সল্ট। এটা হচ্ছে গ্লোবাল সল্ট, ঠিক আছে, GLAUBER। তাহলে সোডিয়াম ক্লোরাইড ওর সলিবিলিটি অলমোস্ট কনস্ট্যান্ট থাকে টেম্পারেচারের সঙ্গে সঙ্গে। গ্লোবাল সল্ট ওর সলিবিলিটি টেম্পারেচার বাড়লে প্রথমে বাড়ে আপ টু 32 ডিগ্রি অবধি, তারপর থেকে কমতে শুরু করে দেয়। দুই একটা এক্সেপশনস আছে এটা, বাট আদারওয়াইজ সলিবিলিটি কার্ভ থেকে আমরা দেখতে পাচ্ছি যে তোমার সলিবিলিটি বাড়ছে আর কি, মানে টেম্পারেচার বাড়লে সলিবিলিটি সল্ট গুলোর ইউজুয়ালি বাড়ছে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা নোট দিয়ে একটা পয়েন্ট লিখে রাখো যে অল মেটালিক অক্সাইডস এন্ড হাইড্রোক্সাইডস আর ইনসলুবল এক্সেপ্ট সোডিয়াম, পটাশিয়াম এন্ড অ্যামোনিয়াম। নোট দিয়ে লিখে রেখে দিই পয়েন্টটা। অল মেটালিক অক্সাইডস এন্ড হাইড্রোক্সাইডস, এই lead হাইড্রোক্সাইড, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, all metallic oxides and hydroxides are insoluble except sodium, potassium and ammonium। মানে সোডিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম অক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম অক্সাইড, আর অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, অ্যামোনিয়াম অক্সাইড, এরাই খালি সলেবল। বাকি সমস্ত অক্সাইড এবং হাইড্রোক্সাইড গুলো মোস্টলি ইনসলেবল। সমস্ত হাইড্রোক্সাইড এবং অক্সাইড গুলো মোস্টলি ইনসলেবল। নোট দিয়ে লিখে রেখে দেবে অল মেটালিক অক্সাইডস এন্ড হাইড্রোক্সাইডস এরা হচ্ছে ওয়াটার ইনসলেবল এক্সেপ্ট সোডিয়াম, পটাশিয়াম এন্ড অ্যামোনিয়াম। All metallic oxides and hydroxides are water insoluble except sodium, potassium and ammonium। ওকে, আচ্ছা এবারে হেডিং দেবে হাইড্রোলাইসিস অফ সল্ট। Hydrolysis of salt। আচ্ছা হাইড্রোলাইসিস মানেটা কি তাহলে আমাদের বুঝতে হবে, তারপরে হাইড্রোলাইসিসের ইকুয়েশনস গুলো আমরা একটু দেখব যে হাইড্রোলাইসিস মানেটা কি, তারপরে আমরা দেখব হাইড্রোলাইসিস হলে কি হয় এবং তখন কেমন সিচুয়েশন হয়, মানে হাইড্রোলাইসিস হলে সলিউশনটা অ্যাসিডিক হয় না বেসিক হয় না কি হয়ে যায় সেটা আমরা একটু দেখার চেষ্টা করব। তো হেডিং দিও হাইড্রোলাইসিস অফ সল্ট। হাইড্রোলাইসিস মানে লিখে রেখে দাও ব্রেকিং অফ HOH বন্ড অফ ওয়াটার। কোন রিঅ্যাকশনে যদি ওয়াটারের যে HOH বন্ড আছে ওটার ব্রেকিং হয়ে যায়
তখন সেই রিয়াকশনটাকে বলে হাইড্রোলাইসিস। নাম শুনেই বুঝতে পারছি ডেফিনেটলি যে ওয়াটারের এইচ-OH বন্ডের ব্রেকিং হয়ে যাবে। এবারে বিভিন্ন রকম সল্ট, ঠিক আছে, বিভিন্ন রকম সল্ট বিভিন্ন সিচুয়েশনে ডিজলভ হয়ে কখনো নিউট্রাল, মানে সল্ট যে ডিজলভ যখন হচ্ছে অ্যাকোয়াস সলিউশনে, ঠিক আছে, ধরো একটা নর্মাল সল্ট, অ্যাসিডিক সল্ট বলছি না। আচ্ছা, প্রথম কথা একটা জিনিস এখানে হাইড্রোলাইসিস শুরু করার আগে একটা জিনিস বলে দিই, যদি কোনো সল্ট অ্যাসিডিক সল্ট হয়, মানে সল্টের মধ্যে একটা H+ রয়ে গেছে অ্যাসিড থেকে, কোনো সল্ট অ্যাসিডিক সল্ট, ওর মধ্যে একটা H+ অটোমেটিক্যালি রয়ে গেছে, তাহলে অ্যাসিডিক সল্টের অ্যাকোয়াস সলিউশন কেমন হবে? অফকোর্স অ্যাসিডিক হবে। অ্যাসিডিক সল্ট মানে তার মধ্যে H+ রয়ে গেছে, অ্যাকোয়াস সলিউশনে ওই H+টা ফার্নিশ হবে, ওই H+টা প্রডিউস হবে, রিলিজ হবে, এবং আমরা বলবো অ্যাসিডিক সলিউশনে, মানে সলিউশনটা অ্যাসিডিক হচ্ছে। তাহলে অ্যাসিডিক সল্ট তার অ্যাকোয়াস সলিউশন তো অ্যাসিডিকই হবে। কোন একটা বেসিক সল্ট তার অ্যাকোয়াস সলিউশনে নিশ্চয়ই ওই সল্টের মধ্যে রয়ে যাওয়া OH- রিলিজ হবে, তাহলে বেসিক সল্টের অ্যাকোয়াস সলিউশন তো বেসিকই হবে। কিন্তু কোন একটা নিউট্রাল সল্ট বা নরমাল সল্ট, নরমাল সল্টের অ্যাকোয়াস সলিউশন কি হতে পারে? নিউট্রাল? না, সব সময় হবে না। নরমাল সল্টের অ্যাকোয়াস সলিউশন নিউট্রাল হতে পারে, অ্যাসিডিক হতে পারে, বেসিক হতে পারে। কিন্তু একটা অ্যাসিডিক সল্ট তার অ্যাকোয়াস সলিউশন অলওয়েজ অ্যাসিডিক, একটা বেসিক সল্ট তার অ্যাকোয়াস সলিউশন অলওয়েজ বেসিক। কিন্তু একটা নিউট্রাল সল্ট, নিউট্রাল বলছে নরমাল সল্ট, নরমাল সল্টের অ্যাকোয়াস সলিউশন কিন্তু অ্যাসিডিক হতে পারে, বেসিক হতে পারে। এবং নরমাল সল্ট মানে যেখানে কমপ্লিট রিপ্লেসমেন্ট হয়েছে, কমপ্লিট ডিসপ্লেসমেন্ট হয়েছে, যতগুলো H+ ছিল সবগুলো H+ ডিসপ্লেস হয়েছে, তবেই গিয়ে নরমাল সল্টটা তৈরি হয়েছে। কিন্তু নরমাল সল্টের অ্যাকোয়াস সলিউশন কিন্তু অ্যাসিডিকও হতে পারে, বেসিকও হতে পারে, আবার নিউট্রালও হতে পারে। তো নরমাল সল্টের অ্যাকোয়াস সলিউশন অ্যাসিডিক বা বেসিক হচ্ছে মানে সেখানে হাইড্রোলাইসিস হচ্ছে, আর নরমাল সল্টের অ্যাকোয়াস সলিউশন নিউট্রাল আছে মানে সেখানে হাইড্রোলাইসিস হয়নি। তাহলে আমরা প্রথম পয়েন্টটা লিখবো, এটা তো হলো ব্রেকিং, মানে হাইড্রোলাইসিস জিনিসটা কি বুঝলাম, যে এটা হচ্ছে ব্রেকিং অফ H-OH বন্ড। H-OH বন্ডের যদি ব্রেকিং হয়ে যায়, ওয়াটারের যদি H-OH বন্ডটা ব্রেকিং হয়ে যায়, তখন আমরা তাকে বলি হাইড্রোলাইসিস। ঠিক আছে, এবার নরমাল সল্ট তার অ্যাকোয়াস সলিউশন, নরমাল সল্টের অ্যাকোয়াস সলিউশনে তিনটে সিচুয়েশনই হতে পারে। যেমন যদি হাইড্রোলাইসিস হয় নরমাল সল্টের অ্যাকোয়াস সলিউশনে, সলিউশনটা অ্যাসিডিক হতে পারে আর বেসিক হতে পারে। নরমাল সল্টের অ্যাকোয়াস সলিউশনে হাইড্রোলাইসিস হলে সলিউশনটা অ্যাসিডিক হতে পারে আর বেসিক হতে পারে। কিন্তু যদি নরমাল সল্টের অ্যাকোয়াস সলিউশনে হাইড্রোলাইসিস না হয়, তাহলে সলিউশন নিউট্রাল হবে, অ্যাসিডিকও হবে না, বেসিকও হবে না। তাহলে নরমাল সল্টের অ্যাকোয়াস সলিউশন সবসময় নিউট্রাল হবে তার কোনো মানে নেই, ডিপেন্ড করছে হাইড্রোলাইসিসটা হচ্ছে কি হচ্ছে না। তো চলো এক্সাম্পল দেখা যাক। এক্সাম্পল নাম্বার এ দেখছি, বা 1 এক্সাম্পল। ঠিক আছে, ফার্স্ট এক্সাম্পল দেখছি। তো ধরো সোডিয়াম কার্বনেটকে নিচ্ছি আমরা, ভালো করে দেখবে। সোডিয়াম কার্বনেট কি করে বুঝবো কোনটা হবে কোনটা হবে না? সোডিয়াম কার্বনেট, একে অ্যাকোয়াস সলিউশনে ডিসলভ করলাম, ওয়াটার দিলাম, অ্যাকোয়াস সলিউশনে ডিসলভ করলাম। এবার সোডিয়াম কার্বনেট অ্যাকোয়াস সলিউশনে ডিসলভ হয়ে কোন অ্যাসিড আর কোন অ্যালকালিটা তৈরি করবে দেখার চেষ্টা করছি। সোডিয়াম কার্বনেট কি করবে? হাইড্রোলাইসিস এখানে হবে, ওয়াটারকে ব্রেক করবে। তাহলে এই ওয়াটার ছিল, ওয়াটারে H-OH কে ব্রেক করলো, H গুলো যাবে, H-টা প্লাস চার্জ, সেটা যাবে CO3- এর সঙ্গে, দিয়ে তৈরি হবে H2CO3, H2CO3 তৈরি হবে, ব্যালেন্স করলে 2H2O করব। আর সোডিয়ামটা যাবে OH এর সঙ্গে, দিয়ে তৈরি হবে NaOH। তার মানে এই সল্টটা, প্রথম কথা, এটা কি নরমাল সল্ট, অ্যাসিডিক সল্ট, বেসিক সল্ট? এখানে অ্যাসিডের কোনো H+ কি রয়ে গেছে সল্টে? অ্যাসিডের কোনো H+ কি রয়ে গেছে সল্টে? নেই, তাহলে অ্যাসিডিক সল্ট নয়। এখানে কি বেসের কোনো OH- রেসিডিউয়াল রয়ে গেছে সল্টে? নেই, তাহলে এটা বেসিক সল্টও নয়। এখানে H+ OH- যেখান থেকে তৈরি হোক না কেন কমপ্লিট ডিসপ্লেসমেন্ট হয়েই তৈরি হয়েছে, সো এটা একটা নরমাল সল্ট। কিন্তু এই নরমাল সল্টকে যখনই ওয়াটারে ডিসলভ করলাম, ওয়াটারকে ক্লিভ করলো, ওয়াটারকে ব্রেকিং করে দিল, সোডিয়ামটা গেল OH এর সঙ্গে, H-টা গেল CO3 এর সঙ্গে, দিয়ে ওর পেরেন্ট অ্যাসিড আর বেসটা তৈরি করলো। অর্থাৎ এইটা ছিল পেরেন্ট অ্যাসিড, এটা ছিল পেরেন্ট বেস, যাদের মধ্যে রিয়াকশন হয় এই সল্টটা তৈরি হয়েছিল। পেরেন্ট অ্যাসিড, পেরেন্ট বেস, এদের মধ্যে রিয়াকশন হয় সল্টটা তৈরি হয়েছিল। তাহলে এখন এই পেরেন্ট অ্যাসিডটাকে দেখতে হবে, এটা কি উইক অ্যাসিড না স্ট্রং অ্যাসিড? তো পেরেন্ট অ্যাসিডটা এই ক্ষেত্রে উইক অ্যাসিড,
পেরেন্ট অ্যাসিড উইক অ্যাসিড, কিন্তু পেরেন্ট বেসটা স্ট্রং বেস। তাহলে যেহেতু পেরেন্ট বেসটা স্ট্রং বেস, তাই এই নরমাল সল্টের হাইড্রোলাইসিস করলে অ্যাকুয়াস সলিউশনটা আলটিমেটলি বেসিক হয়ে যাবে। কারণ এমন একটা পেরেন্ট তৈরি হচ্ছে যে পেরেন্টটা নিজেই স্ট্রং বেস, অ্যাসিডটা উইক অ্যাসিড। তাহলে যার এফেক্ট বেশি ফাইনাল সলিউশনটা সেরকম হয়ে যাবে। যে H2CO3 উইক অ্যাসিড তৈরি হচ্ছে, ওর এফেক্ট কম, ওর ইনফ্লুয়েন্স কম, আর NaOH স্ট্রং বেস তৈরি হচ্ছে, ইনফ্লুয়েন্স বেশি। যার ইনফ্লুয়েন্স বেশি ওই নরমাল সল্টের অ্যাকুয়াস সলিউশনে যে পেরেন্টের ইনফ্লুয়েন্স বেশি, সলিউশনটা সেরকম হয়ে যাবে, বেসিক সলিউশন তৈরি করবে, বেসিক সলিউশন হয়ে যাবে। তাহলে অ্যাসিডিক সলিউশন কখন হবে? যদি এমন কোন অ্যাসিড তৈরি হয় যেটা স্ট্রং অ্যাসিড, সঙ্গে যে বেসটা তৈরি হচ্ছে ওটা উইক বেস হয়, তখন তৈরি হবে হচ্ছে বেসে অ্যাসিডিক সলিউশন। চলো তারও একটা এক্সাম্পল দেখি। এক্সাম্পল নাম্বার 2 তে যাচ্ছি। তাহলে ধরো ফর এক্সাম্পল কপার সালফেট। আমরা জানি ব্লু ভিট্রিয়াল বলে কপার সালফেটকে, ব্লু কালারের অ্যাকুয়াস সলিউশন হয়। কপার সালফেটের কালার কেমন? ব্লু কালার অ্যাকুয়াস সলিউশন, অনেকবার পড়েছি। তো এটা কি প্রথমে এখানে কি কোনো H+ আছে? কোনো রেসিডুয়াল H+ আছে? নেই। কোনো কি এখানে OH- আছে? নেই। তাহলে এটা কি নরমাল সল্ট, অ্যাসিডিক সল্ট, বেসিক সল্ট? এটা নরমাল সল্ট, কারণ কোনো H+ কোনো OH- কিছু এক্সট্রা কিছু পড়ে নেই। নরমাল সল্টের হাইড্রোলাইসিস করছি, ওয়াটার দিয়েছি, ওয়াটারে HOH ক্লিভ হবে। তাহলে কপার যাবে কার সাথে? কপার হচ্ছে প্লাস চার্জ, যাবে OH এর সাথে। পেরেন্ট বেস তৈরি হলো CuOH2। আর SO4 যাবে কার সাথে? SO4 2-, ওটা H+ এর সাথে যাবে, তাহলে H2SO4। তাহলে একটা পেরেন্ট অ্যাসিড তৈরি হচ্ছে, একটা পেরেন্ট বেস তৈরি হয়েছে। কে উইক, কে স্ট্রং? অফকোর্স এখানে অ্যাসিডটা স্ট্রং অ্যাসিড, এন্ড এখানে অ্যালকালিটা বা বেসটা হচ্ছে উইক বেস। এটা হচ্ছে উইক বেস। তাহলে স্ট্রং অ্যাসিড তৈরি হচ্ছে, উইক বেস তৈরি হচ্ছে। তার মানেটা কি? তার মানে এখানে কি সিচুয়েশন দাঁড়ালো? স্ট্রং অ্যাসিড তৈরি হচ্ছে, উইক বেস তৈরি হচ্ছে। তার মানে এখানে দাঁড়ালো হচ্ছে ফাইনাল সলিউশন অ্যাসিডিক হতে চলেছে। ফাইনাল সলিউশন এখানে অ্যাসিডিক হতে চলেছে। ক্লিয়ার হয়ে গেছে ফাইনাল সলিউশন? কারণ ফাইনাল সলিউশনে এমন একটা স্ট্রং ইনফ্লুয়েন্সিয়াল পেরেন্ট তৈরি হয়েছে, যে পেরেন্টটাকে দেখতে পাওয়া গেছে সে কিন্তু হচ্ছে স্ট্রং অ্যাসিড। অর্থাৎ এই স্ট্রং অ্যাসিড এবং ওই উইক বেস এদের মধ্যে নিউট্রালাইজেশন হয়েছিল, কিন্তু কমপ্লিটলি হয়েছিল, বাট নিউট্রালাইজেশন হয়েছিল, দিয়ে তারপরে এই সল্টটা তৈরি হয়েছিল নরমাল সল্ট। বাট নরমাল সল্ট জলে ডিসলভ করলে যখন তার পেরেন্ট গুলো ব্যাক করে এলো, তখন সেই পেরেন্ট গুলো দেখতে পাওয়া যাচ্ছে অ্যাসিডটার ইনফ্লুয়েন্স বেশি। তো ফাইনাল অ্যাকুয়াস সলিউশন অ্যাসিডিক হতে চলেছে, যদিও সল্টটা ছিল নরমাল সল্ট। তাহলে এখন কোশ্চেন হচ্ছে কোন নরমাল সল্টের অ্যাকুয়াস সলিউশন নিউট্রাল হবে? NaCl এর একবার পেরেন্ট গুলোকে ভাবি। NaCl এর একবার পেরেন্ট গুলোকে ভাবি, কোন পেরেন্ট থেকে NaCl তৈরি হয়েছিল ভাবি। সো NaOH স্ট্রং বেস, HCl স্ট্রং অ্যাসিড, এইখান থেকে তৈরি হয়েছিল এই নরমাল সল্ট NaCl। তাহলে বুদ্ধি করে বলো, এই নরমাল সল্ট যে NaCl, এই NaCl এর পেরেন্ট গুলো কারা? দুজনেই স্ট্রং, দুজনেরই স্ট্রং ইনফ্লুয়েন্স। এরকম সল্টের অ্যাকুয়াস সলিউশন নিউট্রাল থাকবে, এরকম সল্টের অ্যাকুয়াস সলিউশন নিউট্রাল থাকবে যার পেরেন্টটা স্ট্রং অ্যাসিড এন্ড স্ট্রং বেস নিয়ে তৈরি। হাইড্রোলাইসিস পার্টটা পুরোপুরি ক্লিয়ার কিনা আমাকে জানাবে। হাইড্রোলাইসিস পার্টটা ক্লিয়ার? আরেকটা কেস দেখবো, লাস্ট কেসটা দেখবো, বাট আমাকে একটু জাস্ট জানাও হাইড্রোলাইসিস পার্টটাতে কারো কোনো ডাউট আছে কিনা, একটু আমাকে জানাও। শ্রীতমা, অদ্রিজা, দীপ্তাংশ, তোমাদের হাইড্রোলাইসিস পার্টটা পুরো ক্লিয়ার? শ্রীতমা তোমার ক্লিয়ার? ওকে ওকে, আচ্ছা। লাস্ট যে এক্সাম্পলটা দেখবো, সেই এক্সাম্পলটা কি? সেই এক্সাম্পলটা নরমাল সল্ট, কিন্তু সেই নরমাল সল্টের আবার পেরেন্ট দুজনেই উইক। তাহলে আমরা চারটে দেখো এক্সাম্পল দেখছি। একটাতে উইক অ্যাসিড স্ট্রং বেসের পেরেন্ট থেকে সল্ট তৈরি হয়েছিল, একটাতে
স্ট্রং অ্যাসিড উইক বেসের প্যারেন্ট থেকে সল্টটা তৈরি হয়েছিল, একটাতে স্ট্রং অ্যাসিড স্ট্রং বেস মিলে সল্টটা তৈরি হয়েছিল। লাস্ট কেসটা কি হবে বলো তাহলে? উইক অ্যাসিড উইক বেস মিলে সল্টটা তৈরি হবে। দুজনের মধ্যে যে একটু কম উইক, ফাইনাল সলিউশন তার মতন হবে। আগে থাকতে বলা যাবে না কার মতন হবে। তাহলে এই নরমাল সল্টের অ্যাকুয়াস সলিউশন কিন্তু নিউট্রাল, এই নরমাল সল্টের অ্যাকুয়াস সলিউশন নিউট্রাল। এবার আমরা এখন দেখছি, ধরো অ্যামোনিয়াম অ্যাসিটেট, অ্যামোনিয়াম অ্যাসিটেট এর যদি হাইড্রোলাইসিস করা হয়, অ্যাজ ইউজুয়াল ওয়াটারকে ব্রেক করবে, এইচ বন্ডকে ব্রেক করবে। এইচটা কার সাথে যাবে? এইচটা যাবে এই অ্যাসিটেটের সাথে, CH3COO দিয়ে অ্যাসিটিক অ্যাসিড তৈরি করবে। ওইচটা কার সাথে যাবে? ওইচ যাবে NH4 এর সাথে, দিয়ে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড তৈরি করবে। তাহলে ওইচ চলে গেল NH4 এর সাথে, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড তৈরি করলো। ওইচ চলে গেল NH4, ওইচ চলে গেল NH4 পার্টটার সাথে, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। আর এইচ চলে গেল CH3COO অ্যাসিটেটের সাথে, তৈরি করলো অ্যাসিটিক অ্যাসিড, CH3COOH, CH3COOH অ্যাসিটিক অ্যাসিড তৈরি করলো। আর NH4OH সোডিয়াম অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। এখন কথা হচ্ছে দুজনেই এরা উইক বেস আর উইক অ্যাসিড, এটা উইক বেস, এটা উইক অ্যাসিড। তাহলে এখন ফাইনাল সলিউশন কি হবে? এখানে হচ্ছে ফাইনাল সলিউশন কি হবে বলা সম্ভব নয়, দুজনের মধ্যে যে লেস উইক অ্যাকর্ডিংলি সলিউশনটা ডিসাইড হবে। তাহলে আমরা এখানে লিখতে পারি যে ফাইনাল সলিউশনের নেচার কেমন হবে? লেস উইক যে সেইটার নেচার ফলো হবে। ফাইনাল সলিউশন ফলোজ দ্য নেচার অফ লেস উইক প্যারেন্ট। ফাইনাল সলিউশন উইল ফলো দ্য নেচার অফ লেস উইক প্যারেন্ট। যে প্যারেন্টটা লেস উইক, ওটা এখানে যেমন আমি বলতে পারি কে লেস উইক, কিন্তু আননোন কিছু একটা কম্পাউন্ড দিয়ে দিচ্ছে, আননোন কম্পাউন্ডে তো দেখে তুমি বলতে পারবে না, ইনফরমেশন যদি জানা না থাকে। তাহলে এখানে তোমার আনসার হবে যে ডিপেন্ডিং অন দ্য সিচুয়েশন, যদি বেসটা মোর উইক হয়, অ্যাসিডটা লেস উইক হয়, তাহলে ফাইনাল সলিউশন অ্যাসিডিক হবে। যদি অ্যাসিডটা মোর উইক হয় এন্ড বেসটা লেস উইক হয়, তাহলে ফাইনাল সলিউশন বেসিকের মতন হবে। তাহলে যেটা লেস উইক হবে ফাইনাল সলিউশনটা সেটার মতন হবে। দুজনেই উইক, তার মধ্যে যেটা লেস উইক, ফাইনাল সলিউশন সেটার মতন হবে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের তাহলে হাইড্রোলাইসিসের সবকটা কেস স্টাডি এখানে আমাদের শেষ হচ্ছে। আচ্ছা, নেক্সট হেডিং দেবে তোমরা এখানে, তাহলে হাইড্রোলাইসিস পার্টটা পুরোপুরি শেষ হচ্ছে। নেক্সট তোমরা যে হেডিং দিচ্ছ, প্রিপারেশন অফ সলেবল সল্ট। সলেবল সল্ট কেমন করে প্রিপেয়ার করা হয় আমরা কয়েকটা মেথড দেখে নেব, তারপরে দেখবো আমরা প্রিপারেশন অফ ইনসলেবল সল্ট। এই দুটো হলে আমাদের মোটামুটি সল্ট পার্টটা শেষ হবে। তারপরে কয়েকটা মেমোরাইজিং পার্ট আছে, মেমোরাইজিং পার্টগুলো অদ্রিজা দীপ্তাংশুকে আমি স্কিপ করতে বলবো, ওটা করার দরকার নেই। শ্রীতমা তোমাকে আমি একটু গাইড করে দেবো যে কেমন করে তুমি মেমোরাইজিং পার্টটা একটু দেখবে, যেখানে ল্যাবরেটরি প্রিপারেশন আছে কতগুলো সল্টের, ওটা জাস্ট একদম সিম্পল একটু মেমোরাইজ করার ব্যাপার। তো ওইটা জাস্ট একটু দেখে নেবো। তার আগে প্রিন্সিপাল কটা দেখে নিই, সলেবল সল্ট কেমন করে তৈরি করে, ইনসলেবল সল্ট কেমন করে তৈরি করে। তো হেডিং দেবে প্রিপারেশন অফ সলেবল সল্ট। লেখা হয়ে গেছে, সবটা চেঞ্জ করছি তাহলে। শ্রীতমা, তাহলে আমাকে তুমি কনফার্ম করছো অ্যাসিড আর বেস পোরশন থেকে কোনো ডাউট নেই তো? ওকে, ফাইন। সয়েলটা ক্লিয়ার হয়ে গেছে, কেমন করে কি হচ্ছে না হচ্ছে ভালো করে কিন্তু আনসার লিখে আসবে, সিলি মিস্টেক করবে না, ঠিক আছে? ওকে, সলেবল সল্টের প্রিপারেশন নাম্বার 1 মেথড, ডাইরেক্ট কম্বিনেশন। একটা মেটাল যেরকম আয়রন, একটা নন মেটাল যেরকম ক্লোরিন, ওদেরকে যদি ডাইরেক্টলি হিট করে দিই তাহলে তৈরি হয়ে যাবে সল্ট। ডাইরেক্ট কম্বিনেশন, যেরকম Fe প্লাস Cl2 ডাইরেক্টলি হিট করলাম, তৈরি হয়ে গেল FeCl3, ব্যালেন্স করে দিলাম, FeCl3 একটা নরমাল সল্ট। ঠিক আছে, সোডিয়াম প্লাস হচ্ছে ক্লোরিন ডাইরেক্টলি হিট করে দিলে তৈরি হয়ে যাবে NaCl, তো ডাইরেক্ট কম্বিনেশন। ঠিক আছে, Fe ছিল, Cl2 ছিল, ডাইরেক্টলি হিট করেছি, তৈরি হয়ে গেছে সল্ট।
ডাইরেক্ট কম্বিনেশন। সেকেন্ড মেথড, ডিসপ্লেসমেন্ট রিয়াকশন, ডাবল ডিসপ্লেসমেন্ট নয়, সিঙ্গেল ডিসপ্লেসমেন্ট। আচ্ছা, এই সল্ট গুলো সবই কিন্তু অ্যাকোয়াস সলিউশনে ডিসলভ হবে, ঠিক আছে, মানে ওয়াটার ডিসলভ সল্ট, ওয়াটার সলিউবল সল্ট। ডিসপ্লেসমেন্ট রিয়াকশন, যেরকম অ্যাক্টিভ মেটাল, জিঙ্ক হচ্ছে অ্যাক্টিভ মেটাল, সেটা থ্রু দিয়ে যদি কপার সালফেটের সঙ্গে রিয়াকশন করে কপার সালফেটের অ্যাকোয়াস সলিউশনের সঙ্গে, তাহলে ডিসপ্লেসমেন্ট হবে, যে জিঙ্ক সালফেট তৈরি হবে যেটা কিনা অ্যাকোয়াস সলিউশনে ডিসলভ অবস্থায় থাকবে, আর কপার মেটাল আলাদা হয়ে যাবে। অনেকবার পড়েছে এই রিয়াকশনটা, ক্লিয়ারলি দেখতে পাচ্ছি এখানে ডিসপ্লেসমেন্ট হয়ে গেছে, ডিসপ্লেসমেন্ট হয়ে গেছে। আর একটা এক্সাম্পল দেখতে পারি যে মেটালের সঙ্গে যদি আমরা অন্য কোনো সল্ট না নিয়ে যদি আমরা অ্যাসিডও নিতাম তাহলেও সেম হতো। যেরকম ফর এক্সাম্পল জিঙ্ক প্লাস H2SO4 ধরে নিলাম, এটা একটা অ্যাসিড নিয়েছি, মেটালের সঙ্গে অ্যাসিড নিয়েছি, অ্যাসিডের সঙ্গে যদি রিয়াকশন করি তাহলেও ZnSO4 তৈরি হতো এবং সঙ্গে হাইড্রোজেন গ্যাস সেক্ষেত্রে ইভলভ হয়ে যেত, এই সল্ট তৈরি হয়ে গেল। তাহলে মেটালের সঙ্গে অ্যাসিডের রিয়াকশনও আমরা দেখতে পাচ্ছি, মেটালের সঙ্গে অ্যাসিড, অ্যাক্টিভ মেটাল হতে হবে, অবশ্যই অ্যাক্টিভ মেটাল হতে হবে। তো মেটালের সঙ্গে অ্যাসিডের রিয়াকশনে মেটালটা কি করলো, হাইড্রোজেনকে ডিসপ্লেস করে দিল। মেটালের সঙ্গে অ্যাক্টিভ মেটাল ছিল, এটা কেমন মেটাল, অ্যাক্টিভ মেটাল। অ্যাক্টিভ মেটাল অ্যাসিডের সঙ্গে রিয়াকশন করলো, রিয়াকশন করে হাইড্রোজেনকে ডিসপ্লেস করে দিল এবং অ্যাকোয়াস সলিউশনে ডিসলভ হবে, এরকম সল্ট তৈরি করলো। নেক্সট, ডাবল ডিকম্পোজিশন বা ডাবল ডিসপ্লেসমেন্ট। এর এক্সাম্পল একটু আগেও দেখেছি, এখন একবার দেখে নি, বা ডিকম্পোজিশন রিয়াকশন দেখে নি, আগে ডিকম্পোজিশন গুলো দেখে নি, তারপর ডাবল ডিসপ্লেসমেন্টে যাব। ডিকম্পোজিশন মানে ডিসোসিয়েশন হয়ে যাবে, হিট করলে ডিসোসিয়েশন হয়ে যাবে, যখনই হিট করে দেবো তখনই ডিসোসিয়েশন হয়ে যাবে। তো চলো, যদি কার্বনেট বা বাইকার্বনেটদেরকে অ্যাসিডের প্রেজেন্সে হিট করে দেওয়া হয় তাহলেও সল্ট তৈরি হয়। কার্বনেট নিয়েছি বা বাইকার্বনেট, যেরকম ধরো সোডিয়াম বাইকার্বনেট NaHCO3, সোডিয়াম বাইকার্বনেট। আচ্ছা, কুইকলি বলবে সোডিয়াম বাইকার্বনেট, কুইকলি বলবে, দেখি কে কি বুঝেছো। সোডিয়াম বাইকার্বনেট অ্যাসিডিক সল্ট না বেসিক সল্ট না নিউট্রাল সল্ট মানে নরমাল সল্ট? সোডিয়াম বাইকার্বনেট কেন অ্যাসিডিক সল্ট? কমপ্লিট ডিসোসিয়েশন না, কমপ্লিট ডিসপ্লেসমেন্ট। কমপ্লিট ডিসপ্লেসমেন্ট হয়নি, H+ আয়ন এখনো প্রেজেন্ট আছে, দেখতে পাওয়া যাচ্ছে। H+ আয়নটা অ্যাকোয়াস সলিউশনে আবার নতুন H+ আয়ন তৈরি করে দেবে, তাই এটাকে বলছি আমরা অ্যাসিড সল্ট। অ্যাসিড সলের অ্যাকোয়াস সলিউশন কেমন হবে? অ্যাসিড সলের অ্যাকোয়াস সলিউশন অ্যাসিডিকই হবে, তাই NaHCO3 তার অ্যাকোয়াস সলিউশন অ্যাসিডিকই হতে চলেছে, ঠিক আছে। এখানে কিন্তু কোনো হাইড্রোলাইসিসের ব্যাপার নেই, সল্টটা নিজেই তো অ্যাসিডিক সল্ট, কারণ সল্টের কাছে তো H+ আয়ন এখনো প্রেজেন্ট আছে, তো সল্টটা নিজেই অ্যাসিডিক সল্ট। তাহলে অ্যাসিডিক সল্টের অ্যাকোয়াস সলিউশন তোমার অ্যাসিডিক সল্টের অ্যাকোয়াস সলিউশন তোমার কিন্তু অ্যাসিডিকই হচ্ছে, ঠিক আছে। ওকে, এবার এই অ্যাসিডিক সল্টের সঙ্গে আমরা কি করব, এই অ্যাসিডিক সল্টে আমরা অ্যাড করে দেবো কোনো না কোনো অ্যাসিড। অ্যাসিডিক সল্ট ছিল বাইকার্বনেট সল্ট, HCl ধরে অ্যাড করে দিচ্ছি, তাহলে বাইকার্বনেট সল্ট, কার্বনেট সল্টও সেম হতে বিহেভ করে। বাইকার্বনেট সল্টের সঙ্গে অ্যাসিডের রিঅ্যাকশনে তৈরি হয়ে যায় সলেবল অন্য কোনো সল্ট, সঙ্গে কার্বন ডাই অক্সাইড গ্যাসের এফারভেসেন্স দেখতে পাওয়া যায়। রিঅ্যাকশনস গুলো অলমোস্ট HCl চ্যাপ্টারে পড়েছো, নোন রিঅ্যাকশনস অলমোস্ট HCl চ্যাপ্টারে পড়া। আচ্ছা, খালি বাইকার্বনেট, কার্বনেট সল্টে কি হবে না? হ্যাঁ, কার্বনেট সল্টও সেম হবে, কার্বন ডাই অক্সাইড এফারভেসেন্স হবে, সল্ট তৈরি হবে, খালি ব্যালেন্সিংটা আলাদা হবে। তাহলে ধরো সোডিয়াম কার্বনেট যদি নিই, তার সঙ্গেও অ্যাসিডের রিঅ্যাকশন করছি, তাহলে সোডিয়াম কার্বনেট, সোডিয়াম বাইকার্বনেট, ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম বাইকার্বনেট সেম ওয়েতে রিঅ্যাকশন করবে, শুধু ব্যালেন্সিংটা ডিফারেন্ট হবে। এখানেও তৈরি হবে হচ্ছে সল্ট, সঙ্গে কার্বন ডাই অক্সাইড গ্যাসের এফারভেসেন্স দেখতে পাওয়া যাবে, সঙ্গে ওয়াটার তৈরি হবে, সঙ্গে ওয়াটার তৈরি হবে। ক্লিয়ার? তাহলে এখানে জাস্ট কি হবে, কি ডিফারেন্স হবে, শুধুমাত্র ব্যালেন্সিংটা ডিফারেন্স হবে, ব্যালেন্সিংটা করে নাও। এখানে মনে হয় 2NaCl হবে আর এখানে মনে হয় 2HCl হবে, খালি ব্যালেন্সিংটাই ডিফারেন্স হবে, আর কিছু ডিফারেন্স মনে হবে না, উপরেরটা যা আছে ঠিকই আছে, নিচেরটাতে খালি 2HCl আর 2NaCl হবে, ব্যালেন্সিং এর ডিফারেন্স। সো বাইকার্বনেট সল্ট প্লাস অ্যাসিড সলিবল সল্ট হচ্ছে, কার্বনেট সল্ট প্লাস অ্যাসিড সলিবল সল্ট হচ্ছে। আচ্ছা, এরকম আর কি হতে পারে, কোন ক্লোরাইড সল্ট আছে NaCl, ঠিক আছে, তার সঙ্গেও যদি অ্যাসিডের রিঅ্যাকশন হয় তাহলেও কিন্তু তোমার নতুন টাইপের সল্ট তৈরি হতে পারে। চলো দেখা যাক 3 নাম্বার এক্সাম্পল। ধরো সোডিয়াম ক্লোরাইড, দেখো এখন যে রিঅ্যাকশনটা লিখতে চলেছি এই রিঅ্যাকশনটা তোমরা ওই ইয়েতে পড়ছিলে HCl এর প্রিপারেশনে একটু পড়েছিলে, ঠিক আছে।
তো যাই হোক, সোডিয়াম ক্লোরাইড ধরো আছে, ঠিক আছে, এর সঙ্গে H2SO4 এর রিয়াকশন করছি। সোডিয়াম ক্লোরাইড তাহলে নিজেই একটা সল্ট, তার মানে একটা ক্লোরাইড সল্ট নিয়েছি, কিন্তু একটা ক্লোরাইড সল্ট নিয়েছি সোডিয়াম ক্লোরাইড, এর সঙ্গে অ্যাসিডের রিয়াকশন করছি H2SO4। মোর দ্যান 200 ডিগ্রি সেন্টিগ্রেডে করতে পারি বা লেস দ্যান 200 ডিগ্রি সেন্টিগ্রেডে করতে পারি। সো ধরলাম কমপ্লিট ডিসপ্লেসমেন্ট দেখছি, তো ধরো মোর দ্যান 200 ডিগ্রি সেন্টিগ্রেডই ধরলাম করে নিচ্ছি। তাহলে কি হবে, মোর দ্যান 200 ডিগ্রি সেন্টিগ্রেডে যদি করি কমপ্লিট ডিসপ্লেসমেন্ট হয়ে যাবে। কমপ্লিট ডিসপ্লেসমেন্ট কি হয় বলো, সোডিয়ামটা হাইড্রোজেনকে ডিসপ্লেস করবে, তাহলে সোডিয়াম যদি হাইড্রোজেনকে ডিসপ্লেস করে Na2SO4 হয়ে যাবে, সঙ্গে HCl তৈরি হবে, কারেক্ট। তাহলে NaCl ছিল, এটা একটা নরমাল সল্টই ছিল, তার সঙ্গে আমি অ্যাসিড দিয়েছি, দিয়ে মোর দ্যান 200 এ হিট করলাম। আচ্ছা, লেস দ্যান 200 এ হিট করলে কি হতো, শুধু কমপ্লিট ডিসপ্লেসমেন্ট হতো না, পার্শিয়াল ডিসপ্লেসমেন্ট হতো, অর্থাৎ H2SO4 এর দুটো হাইড্রোজেনই সেক্ষেত্রে ডিসপ্লেস হতো না, H2SO4 এর একটা হাইড্রোজেনই খালি ডিসপ্লেস হতো। কমপ্লিট ডিসপ্লেসমেন্ট হওয়ার জন্য 200 এর উপরে হিট করেছি, তাহলে ছিল হচ্ছে NaCl, কমপ্লিট ডিসপ্লেসমেন্ট হবে H2SO4 কে হিট করেছি H2SO4 এর প্রেজেন্সে, তাহলে সোডিয়াম বিইং অ্যান অ্যাক্টিভ মেটাল, সোডিয়াম হচ্ছে অ্যাক্টিভ মেটাল, ও অ্যাসিড থেকে H+ কে ডিসপ্লেস করে বের করে দিতে পারে, তাহলে অ্যাসিড থেকে H+ কে ডিসপ্লেস করে বের করে দিল, নিজে হয়ে গেল Na2SO4। আর যে H+ টা বেরোলো, H+ টা ক্লোরিন যেটা পড়েছিল Cl- ওর সঙ্গে কম্বাইন করে HCl তৈরি করলো। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি ক্লোরাইডস এর ডিসপ্লেসমেন্ট হয়ে গেছে, ক্লোরাইডস এর ডিকম্পোজিশন হয়ে গেছে, ক্লোরাইড থেকে আমরা অন্য সল্ট পেয়ে গেছি, ছিল একটা সল্ট, সেখান থেকে আবার পেলাম অন্য একটা সল্ট। ক্লিয়ার? তাহলে এগুলো হচ্ছে আমাদের বিভিন্ন রকম মেথড। এখন আমরা দেখবো নিউট্রালাইজেশন মেথড, যেটা কিনা আমাদের কমন মেথড। নিউট্রালাইজেশনটা হচ্ছে আমাদের কমন মেথড, অ্যাসিড প্লাস বেস করব, সল্ট আর ওয়াটার হবে। তাহলে কি দেখলাম, ডাইরেক্ট কম্বিনেশন, ডিসপ্লেসমেন্ট, ডিকম্পোজিশন। এখন দেখবো নিউট্রালাইজেশন। এটা তো আমাদের নোন মেথড, এটা তো আমরা অনেক ছোট থেকে করে আসছি। যেখানে অ্যাসিড নেব আর বেস নেব, নিউট্রালাইজ করব, সল্ট আর ওয়াটার তৈরি হবে। অ্যাসিড প্লাস বেস ইজ ইকুয়াল টু সল্ট প্লাস ওয়াটার। এটা হচ্ছে আমাদের কি রিঅ্যাকশন, এটা হচ্ছে আমাদের নিউট্রালাইজেশন রিঅ্যাকশন। ওকে, নিউট্রালাইজেশন রিঅ্যাকশন। এবারে চলে আসছি, এগুলো তো মেইনলি দেখি সবকটা রিঅ্যাকশনে, খালি প্রথমটা বাদ দিয়ে যেটা কিনা ডাইরেক্ট কম্বিনেশন ছিল, ডাইরেক্ট কম্বিনেশন বাদ দিয়ে বাকি সবকটা রিঅ্যাকশনে কিন্তু অ্যাসিডের সঙ্গে রিঅ্যাকশন হয়েছে। এখনো কিন্তু বেসের সঙ্গে রিঅ্যাকশন একটাও করিনি। এখন আমরা দেখব বেসের সঙ্গেও মেটালের রিঅ্যাকশন হতে পারে, তাতেও সল্ট তৈরি হয়। এখন যে সল্ট গুলো দেখতে চলেছি, এগুলো অলরেডি তোমরা অ্যানালিটিক্যাল কেমিস্ট্রিতে পড়েছো। অ্যানালিটিক্যাল কেমিস্ট্রিতে তোমরা পড়েছো অ্যামফোটেরিক মেটাল। অ্যামফোটেরিক মেটালের এক্সাম্পলে পড়েছো যে জিঙ্ক আছে, অ্যালুমিনিয়াম আছে, লেড আছে, ওরা হচ্ছে অ্যামফোটেরিক মেটাল। ওরা অ্যাসিডের সঙ্গে রিঅ্যাকশন করে সল্ট তৈরি করতে পারে, হাইড্রোজেন গ্যাস তৈরি করতে পারে। ওরা বেসের সঙ্গে রিঅ্যাকশন করে সল্ট এবং হাইড্রোজেন গ্যাস তৈরি করতে পারে। অর্থাৎ এমন নয় যে রিঅ্যাকশনস গুলো নতুন, সব নোন রিঅ্যাকশন। তাহলে দেখো অ্যালকালি, এতক্ষণ পর্যন্ত আমরা সবগুলো অ্যাসিডের সঙ্গে রিঅ্যাকশন দেখেছি না, প্রথমটা বাদ দিলে এখানেও অ্যাসিডের সঙ্গে রিঅ্যাকশন হয়েছে, এই যে অ্যাসিডের সঙ্গে রিঅ্যাকশন হয়েছে, এগুলো সবই অ্যাসিডের সঙ্গে রিঅ্যাকশন হয়েছে। কারেক্ট, অ্যাসিডের সঙ্গে রিঅ্যাকশন দেখলাম এতক্ষণ ধরে, অ্যাসিডের সঙ্গে রিঅ্যাকশন দেখলাম, নিউট্রালাইজেশনও অ্যাসিড আছে। এখন আমরা দেখবো হচ্ছে অ্যালকালির সঙ্গে রিঅ্যাকশন, মেটাল প্লাস অ্যালকালি বা বেস। যেরকম অ্যামফোটেরিক মেটাল, যেগুলো যেরকম জিঙ্ক, অ্যামফোটেরিক মেটাল, এর সঙ্গে যদি আমরা বেসের রিঅ্যাকশন করাই লাইক NaOH, তাহলেও সল্ট এবং ওয়াটার তৈরি হয়, ডিফারেন্ট কাইন্ড অফ সল্ট তৈরি হবে। Na2ZNO2 প্লাস হাইড্রোজেন গ্যাস তৈরি হবে। ব্যালেন্স করে নিতে হবে, এই হচ্ছে আমাদের ব্যালেন্স হয়ে গেল। তাহলে অ্যামফোটেরিক মেটাল আর কি হতে পারে? অ্যামফোটেরিক মেটাল গুলো শুধু মেটাল নয়, মেটালের অক্সাইড এবং হাইড্রোক্সাইড গুলো রিঅ্যাকশন করবে। তো চলো যদি দেখি মেটালের অক্সাইড কে দিয়ে রিঅ্যাকশন করায়, মেটালের হাইড্রোক্সাইড কে দিয়ে রিঅ্যাকশন করে, সবগুলোই দেখে নি। একটা অ্যামফোটেরিক মেটালকে যখন পেয়েছি, তাহলে অ্যামফোটেরিক মেটালের অক্সাইডটার সঙ্গে আমরা বেসের রিঅ্যাকশন করছি। মনে রেখো, জিঙ্ক কিন্তু মেটাল, কিন্তু জিঙ্কের অক্সাইড মেটালিক অক্সাইড, বেসিক অক্সাইড নয়। জিঙ্ক কিন্তু মেটাল, জিঙ্কের অক্সাইড বেসিক অক্সাইড নয়। অন্যান্য মেটালিক অক্সাইডদের মতন জিঙ্কের অক্সাইড অ্যামফোটেরিক অক্সাইড, ও অ্যাসিড প্লাস বেস দুজনের সঙ্গে রিঅ্যাকশন করতে পারে। তো বেসের সঙ্গে রিঅ্যাকশন দেখছি জিঙ্কের অক্সাইডের, জিঙ্কের অক্সাইড যদি বেসের সঙ্গে রিঅ্যাকশন করে তাহলে কি তৈরি হবে? তাহলেও তোমার ওই সল্ট তৈরি হবে, Na2ZNO2 প্লাস ওয়াটার।
সোডিয়াম জিঙ্কেট প্লাস ওয়াটার। ক্লিয়ার? আচ্ছা চলো অ্যামফোটেরিক মেটাল, মেটালটার সঙ্গে দেখলাম অ্যালকালি রিঅ্যাকশন, মেটাল অক্সাইডের সঙ্গে দেখলাম অ্যালকালি রিঅ্যাকশন, মেটাল হাইড্রোক্সাইডের সঙ্গেও দেখবো, কারণ এগুলো সবই অ্যামফোটেরিক। অক্সাইড হাইড্রোক্সাইড মেটালটা নিজে অ্যাপারেন্টলি দেখে মনে হচ্ছে বাবা দুটো বেসের মধ্যে রিঅ্যাকশন করাচ্ছেন স্যার, এটাও OH মাইনাস এটাও OH মাইনাস, কিন্তু না এটা অ্যামফোটেরিক, এটা বেস নয়। খেয়াল রাখতে হবে, অ্যাপারেন্টলি মনে হচ্ছে বাবা এটা তো OH আছে ওটা তো OH আছে, দুটোই বেস, দুজন বেসের মধ্যে রিঅ্যাকশন দেখছি, বাট নয়, দুটো বেসের মধ্যে রিঅ্যাকশন নয়। তুমি তোমার স্কুলের বন্ধুদের একটু মানে একটু একটু ইয়ে করতে পারে, লেকপুল করতে পারে, এই বলে এই বলতো এটাও বেস এটাও বেস, এদের মধ্যে রিঅ্যাকশন হবে কি? অ্যাপারেন্টলি কারণ মাথায় ক্লিক করবে না, আরে হ্যাঁ OH মাইনাস মানে তো বেস, OH মাইনাস মানে তো বেস, তো বেস বেসে কি করে রিঅ্যাকশন হবে? অ্যাপারেন্টলি মাথায় ক্লিক করবে না যে এটা বেস নয়, এটা অ্যামফোটেরিক। OH মাইনাস মানে বেস নয়, জিঙ্ক অ্যালুমিনিয়াম এরা হচ্ছে অ্যামফোটেরিক। তাহলে ওই একই রকম ভাবে সোডিয়াম জিঙ্কের তৈরি হচ্ছে আর ওয়াটার তৈরি হচ্ছে, জাস্ট ব্যালেন্সিংটার ডিফারেন্স হবে। এই হচ্ছে আমাদের ব্যালেন্সিং হয়ে গেল। তার মানে এই মেটালগুলো কেমন মেটাল ছিল? এরকমই জিঙ্কের মতন অ্যালুমিনিয়ামও সেম ওতে রিঅ্যাক্ট করবে। জিঙ্ক অ্যালুমিনিয়াম এরা বেসের সঙ্গে, এদের অক্সাইড গুলো এদের হাইড্রোক্সাইড গুলো বেসের সঙ্গে রিঅ্যাকশন করতে পারছে, কারণ অ্যানালিটিক্যালি আমরা পড়েছি দে আর অ্যামফোটেরিক ইন নেচার। এরা অ্যাসিডের সঙ্গে রিঅ্যাক্ট করতে পারে, এরা বেসের সঙ্গে রিঅ্যাক্ট করতে পারে। ক্লিয়ার? একবার জিঙ্ককে দেখে নি, জিঙ্ক কি অ্যাসিডের সঙ্গে রিঅ্যাক্ট করেছিল? এই তো করেছিল, ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশন দেখো না, জিঙ্কের সঙ্গে অ্যাসিডের রিঅ্যাকশন হয়েছিল, দিয়েও তো সল্ট এবং হাইড্রোজেন গ্যাস তৈরি হয়েছিল। তাহলে জিঙ্কের সঙ্গে খালি অ্যাসিডের যে রিঅ্যাকশন হলো তা নয়, জিঙ্কের সঙ্গে দেখতে পাচ্ছি বেসেরও রিঅ্যাকশন হলো, দিয়েও সল্ট, অন্যরকম সল্ট সোডিয়াম জিঙ্কেট, ওখানে জিঙ্ক ক্লোরাইড তৈরি হয়েছিল বা জিঙ্ক সালফেট তৈরি হয়েছিল, এখানে সোডিয়াম জিঙ্কেট সঙ্গে হাইড্রোজেন গ্যাস এখানেও তৈরি হচ্ছে। এই অবধি আমাদের গেল তাহলে সলিবল সল্টের প্রিপারেশন। হেডিং দা এবারে তাহলে ইনসলিবল সল্টের প্রিপারেশন অফ ইনসলিবল সল্ট। এখানেও দু তিনটে মেথড আছে, চলো দেখে নিই একবার। ইনসলিবল সল্ট মানে কিন্তু মেইনলি আমরা প্রেসিপিটেট যারা তাদেরকেই মিন করছি। ইনসলিবল সল্ট মানে সলিবল সল্ট, সেখান থেকে প্রেসিপিটেট তৈরি হচ্ছে। সো এর কয়েকটা মেথড আছে, চলো দেখা যাক কয়েকটা মেথড। নাম্বার 1 মেথড হবে হচ্ছে ডাইরেক্ট কম্বিনেশন, যেখানে এলিমেন্ট গুলোকে ডাইরেক্টলি হিট করে দেবো। তো নাম্বার 1 মেথড হচ্ছে ডাইরেক্ট কম্বিনেশন, আগেরটার মতনই। যেমন আয়রন প্লাস সালফার হিট করে দিলে হবে ফেরাস সালফাইড, এটা একটা ইনসলিবল সল্ট। আয়রন প্লাস সালফার হিট করে দাও, ফেরাস সালফাইড ইনসলিবল সল্ট। আচ্ছা কেউ আমাকে একটু বলবে যে আয়রন আর সালফারের মিক্সচারকে সেপারেশন করব কিভাবে? স্যার ম্যাগনেট দিয়ে। ম্যাগনেটিক সেপারেশন, ভেরি গুড। আচ্ছা সেকেন্ড মেথড হচ্ছে আমাদের, সেকেন্ড মেথড আমরা বলতে পারি হচ্ছে যে অ্যাসিডিক অক্সাইড আর বেসিক অক্সাইড এদের মধ্যে যদি রিঅ্যাকশন করানো যায়, যেরকম অ্যাসিড আর বেসের মধ্যে রিঅ্যাকশন হলো সল্ট তৈরি হয়, সেরকম অ্যাসিডিক অক্সাইড আর বেসিক অক্সাইড তাদের মধ্যে রিঅ্যাকশন হলো সল্ট তৈরি হবে।
তাহলে অ্যাসিডিক অক্সাইড কারা? অ্যাসিডিক অক্সাইড হচ্ছে তোমার নন মেটালিক অক্সাইড গুলো, আর বেসিক অক্সাইড কারা? বেসিক অক্সাইড গুলো হচ্ছে তোমার মেটালিক অক্সাইড গুলো। তার মানে অ্যাসিডিক অক্সাইড আর বেসিক অক্সাইড মানে হচ্ছে নন মেটালিক অক্সাইডের সঙ্গে মেটালিক অক্সাইড। তো নন মেটালিক একটা অক্সাইড নিয়ে নাও SO2, আর মেটালিক একটা অক্সাইড নিয়ে নাও ক্যালসিয়াম অক্সাইড। এদের হিট করে দাও, একটা অ্যাসিডিক অক্সাইড একটা বেসিক অক্সাইড। অর্থাৎ এটাকে আমরা বলতে পারি এক্স্যাক্টলি নিউট্রালাইজেশন টাইপ বলবো না, কারণ এটা তো অ্যাসিড আর বেস তো নয় যে নিউট্রালাইজেশন বলবো, বাট ওরকম সেমি নিউট্রালাইজেশন বা রিঅ্যাকশন বিটুইন অ্যাসিডিক এন্ড বেসিক অক্সাইড। অ্যাসিডিক এন্ড বেসিক অক্সাইডের মধ্যে রিঅ্যাকশন হেডিংটা দিতে পারো। অ্যাসিডিক অক্সাইড আর বেসিক অক্সাইড তাদের মধ্যে রিঅ্যাকশন হলো, এখানে ওয়াটার তৈরি হবে না, কিন্তু অফকোর্স সল্টটা তো তৈরি হবে। তো ক্যালসিয়াম সালফাইড তৈরি হবে CaSO3। ঠিক আছে, অ্যাসিডিক অক্সাইড SO2 নন মেটালিক অক্সাইড, বেসিক অক্সাইড ক্যালসিয়াম অক্সাইড, এদের মধ্যে রিঅ্যাকশন হলে CaSO3, সেটা তো হচ্ছে তোমার সল্ট তৈরি হয়ে গেল একটা। ঠিক আছে, আচ্ছা এবার হচ্ছে ডাবল ডিসপ্লেসমেন্ট যে রিঅ্যাকশন গুলো হয় সেগুলো থ্রু দিয়েও সল্ট তৈরি হয়। দু একটা এক্সাম্পল দেখছি, খুব একটা পপুলার কমন এক্সাম্পল আছে আমাদের কাছে, সেটাও দেখে নিচ্ছি। ডাবল ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশন গুলো, রাইট? কারণ ডাবল ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশনে কেন ইনসলুবল সল্ট? দেখো যত ডাবল ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশন দেখেছো, ইভেন ক্লাস 9এও দেখেছো, 9এরটা মনে করো একবার, 9এ যত ডাবল ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশন দেখেছো, যে ডাবল ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশন গুলোতে ছিল হচ্ছে প্রেসিপিটেশন, ওই সব প্রেসিপিটেশন আসলে কি? সব প্রেসিপিটেশনই হচ্ছে আসলে তোমার ইনসলুবল সল্টের প্রিপারেশন, তাই না? সমস্ত প্রেসিপিটেশন হচ্ছে আসলে ইনসলুবল সল্টের প্রিপারেশন। তাহলে যেগুলো প্রেসিপিটেশন রিঅ্যাকশন সেগুলো সবই হচ্ছে ইনসলুবল সল্টের প্রিপারেশন রিঅ্যাকশন। তাহলে আমরা বলতে পারি ডাবল ডিসপ্লেসমেন্ট বা প্রেসিপিটেশন বলতে পারি, কারণ ডাবল ডিসপ্লেসমেন্টে আবার সলেবল সল্ট তৈরি হলে সেটা হবে না, ইনসলুবল সল্টের প্রিপারেশন। সো প্রেসিপিটেশন রিঅ্যাকশন যেগুলো দুনিয়া ভরকার যত প্রেসিপিটেশন রিঅ্যাকশন আছে, যেরকম ফর এক্সাম্পল ধরো বেরিয়াম ক্লোরাইড, এটাও সলেবল ছিল, সঙ্গে সালফিউরিক অ্যাসিড দিলাম, সালফিউরিক অ্যাসিড দাও, Na2SO4 দাও, মানে কোথাও থেকে এটা SO4 এনে জুড়ে দিতে হবে। Na2SO4 দাও, H2SO4 দাও, এটা SO4 এনে জুড়ে দিতে হবে বেরিয়ামের সঙ্গে। তাহলে বেরিয়ামের সঙ্গে SO4 জুড়ে দিলেই তৈরি হয়ে যাবে বেরিয়াম সালফেট, যেটা কিনা একটা প্রেসিপিটেট, তৈরি হয়ে গেল ইনসলুবল সল্ট। বেরিয়াম সালফেট প্রেসিপিটেট ইনসলুবল সল্ট। এই ক্যাটাগরিতে একটা পপুলার রিঅ্যাকশন কি? একটা পপুলার রিঅ্যাকশন আমরা জানি, সেটা হচ্ছে AgNO3 সিলভার নাইট্রেট প্লাস সিলভারের সঙ্গে একটা ক্লোরিনকে চাই, NaCl দিয়ে দাও, HCl দিয়ে দাও, NaCl দিয়ে দাও, HCl দিয়ে দাও, তাহলে সিলভার ক্লোরাইড তৈরি হবে AgCl, হোয়াইট প্রেসিপিটেট। সবই এগুলো ডাবল ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশন, এবং এই ডাবল ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশন গুলোতে প্রেসিপিটেট তৈরি হচ্ছে। সো বেসিক্যালি যেগুলো প্রেসিপিটেশন রিঅ্যাকশন আমরা দেখলাম, যেগুলো প্রেসিপিটেশন রিঅ্যাকশন, সেই সমস্ত প্রেসিপিটেশন রিঅ্যাকশন গুলোই হচ্ছে আসলে তোমার কি বলে এই তোমার ইনসলুবল সল্ট তৈরি করার মেথড। ইনসলুবল সল্ট তৈরি করার মেথড। এখানে একটা কেস স্টাডি আমরা দেখবো, হেডিং দাও একটা কেস স্টাডি, একটা লেডের কেস স্টাডি আছে, কোয়েশ্চেন্স আসে ওখানটা থেকে। সো আমরা ওই কেস স্টাডিটা দেখে নেবো একটু, হেডিং দিও কেস স্টাডি, ওটা দেখে আজকের ক্লাসটা আমরা শেষ করব। আচ্ছা শ্রীতমা, তুমি একটা কাজ করবে, তুমি কি কালকে স্কুলে যাচ্ছ? তাহলে কালকে সকালবেলা মোটামুটি এই 10:30 11টার দিকে আমাকে একবার কল করবে। আজকে আমরা সল্টের তো জেনারেল প্রিপারেশন গুলো সবটা শেষ করে নিলাম, এটা একটু পড়ে নাও আজকের মধ্যে বা কালকে পর্যন্ত। দিয়ে কালকে সকালবেলা একবার আমাকে কল করবে, আমি তোমাকে ওই পার্টটা যেটা কিনা একটু মেমোরি বেসড, ওই ইন্ডিভিজুয়াল সল্ট গুলোর প্রিপারেশন কেমন করে করবে ওই পার্টটা তোমাকে একটা আমি কি মানে একটা তোমাকে একটা গাইড করবো যে কেমন করে পড়বে, সেইটা অনুযায়ী তুমি একটা নোটস রেডি করবে, নোটসটা আমাকে পাঠাবে, আমি চেক করে নেবো একটু। ঠিক আছে, ওটা একটা মেমোরাইজিং পার্ট আছে, তো ওটা আমি তোমাকে ফিগার আউট করে দেবো। প্রসিডিওর অনেক কিছু আছে, প্রসিডিওর কিছু আসে না, তো মেন প্রিন্সিপালটা আমাদের পড়তে হবে, শুধু প্রিন্সিপালটা ইকুয়েশনটা। এইভাবে পুরো টপিকটার উপর একটা কয়েকটা ল্যাবরেটরি প্রিপারেশন অফ সল্ট বলে কয়েকটা পার্টিকুলার সল্ট আছে, ওই সল্ট গুলোর ল্যাবরেটরি প্রিপারেশন করে নোটস রেডি করবে, নোটস আমাকে পাঠাবে, আমি ওটা চেক করে তোমাকে আমি আবার কনফার্ম করে দেবো। ঠিক আছে, তার জন্য কেমন ভাবে নোটটা রেডি করবে, কি কি পড়বে, সেটার জন্য আমি তুমি আমাকে কালকে আমাকে কল করবে। আর দীপ্তাংশু এবং অদ্রিজাকে বলছি, তোমরা এই ল্যাবরেটরি প্রিপারেশনস অফ স্পেসিফিক সল্টস তোমাদের সিবিএসসি তে যেটা আছে সেটাই পড়ো, যেরকম প্লাস্টার অফ প্যারিস আছে, ঠিক আছে, তোমাদের NaCl আছে, যেটুকু আছে সেটুকুই পড়ে, এখান থেকে আলাদা করে আর হেক্টিসিটি নিতে হবে না, এগুলো একটু জাস্ট মেমোরি বেসড, এগুলো বেসিক কনসেপ্টটা শিখে গেছো, দ্যাটস ইট। ঠিক আছে, তাই প্রিপারেশন ল্যাবরেটরি প্রিপারেশন অফ ফিউ সল্টস বলে একটা পোরশন আছে সেলিনাতে, এই ইনসলুবল সল্টের প্রিপারেশন গুলো যেই শেষ হয়ে যাচ্ছে, তারপর ল্যাবরেটরি প্রিপারেশন অফ ফিউ সল্টস বলে একটা পোরশন আছে, ঠিক যেরকম তোমাদের এসচাতেও আছে যে NaCl কেমন করে তৈরি হবে, কিছু কম্পাউন্ডে প্লাস্টার অফ প্যারিস, তোমাদের কিছু অন্য কম্পাউন্ড আছে, এখানে কিছু অন্য কম্পাউন্ড আছে, তোমরা তোমাদের বইয়ের কম্পাউন্ডের পরে আলাদা করে এইটাতে অতটা হেক্টিসিটি নিতে হবে না, কারণ মোটামুটি কনসেপ্টটা বুঝে গেছে কেমন করে সল্টের প্রিপারেশন করা হচ্ছে। ওকে, চলে আসছে এটা কেস স্টাডিতে।
কেস স্টাডি। এটা হচ্ছে লেড। লেডের কেসটা কি বলছে, বলছে যে ধরো ফর এক্সাম্পল লেড সালফেট তৈরি করতে দিয়েছে, ঠিক আছে, লেড সালফেট তৈরি করতে দিয়েছে। কোত্থেকে তৈরি করতে দিয়েছে? লেড কার্বনেট থেকে। ভালো করে সিচুয়েশনটা বুঝবে। লেড সালফেট তৈরি করতে দিয়েছে লেড কার্বনেট থেকে। কথা হচ্ছে লেড সালফেট ওটাও ইনসলুবল, লেড কার্বনেট ওটাও ইনসলুবল। এবারে তো ঝামেলা, কারণ এতক্ষণ পর্যন্ত ভালো করে দেখবে, এতক্ষণ পর্যন্ত ডাইরেক্ট কম্বিনেশনটা ছেড়ে দিচ্ছি, ওখানে তো জাস্ট হিট করে দিচ্ছি দুটো কম্পোনেন্টের মধ্যে এবং সল্ট হয়ে যাচ্ছে। বাট বাকি যে কটা দেখলাম, বিশেষ করে এই প্রেসিপিটেশনের থ্রু দিয়ে যখন আমরা ইনসলুবল সল্ট বানালাম, BiSO4 বানিয়েছি প্রেসিপিটেশনের থ্রু দিয়ে ইনসলুবল, AgCl বানিয়েছি প্রেসিপিটেশনের থ্রু দিয়ে ইনসলুবল, তখন কিন্তু স্টার্টিং গুলো সলুবল ছিল। স্টার্টিং BaCl2 সলুবল, এখানে Na2SO4 নাও H2SO4 নাও সলুবল, AgNO3 সলুবল, NaCl সলুবল, অর্থাৎ সলুবল ছিল, সেখান থেকে ইনসলুবল বানিয়েছি। এখন লেডের এই কেসটা হচ্ছে ইনসলুবল থেকে ইনসলুবল বানাতে হবে। লেড কার্বনেট ইনসলুবল, গুলবেই না তো রিঅ্যাকশন করবে কি করে আয়ন গুলো অন্য কারোর সাথে। লেড কার্বনেট ইনসলুবল বানাতে বলেছে লেড সালফেট, ওটাও ইনসলুবল। ইনসলুবল টু ইনসলুবলের জন্য এইটা হচ্ছে কেস স্টাডি, স্পেশাল কেস স্টাডি। আমাদের লজিকটা কি হবে? কেউ কি আন্দাজ লাগাতে পারবে কি হওয়া উচিত? একটা ইনসলুবল থেকে আরেকটা ইনসলুবল বানাতে বলছে, কি করা উচিত? কেউ কি আন্দাজ কিছু দেবে? না দিতে পারলে আমি স্কিমটা বলছি কি হবে, কেউ কি বলবে? মানে কি স্কিমটা কি হবে? অ্যাসিডের সঙ্গে রিঅ্যাক্ট করে কি করতে চাইছি আমি? স্কিম হবে হচ্ছে ইনসলুবল সল্ট যেটা আছে সেটাকে সামহাউ আমাকে একটা সলুবল সল্ট বানাতে হবে প্রথমে, তারপরে ওই সলুবল সল্টকে আবার যেটা টার্গেট ইনসলুবল সেখানে কনভার্ট করতে হবে। কারণ ইনসলুবল সল্ট ডাইরেক্টলি ইনসলুবল থেকে তৈরি হওয়া পসিবল নয়, এটা নিজেই ডিজলভ হয় না। কি করে আয়ন্স গুলোর মধ্যে রিঅ্যাকশনস করাবে? আয়ন্সই তৈরি হবে না, ডিজলভ না হলে আয়ন্স তৈরি হবে না, আয়ন্স তৈরি না হলে এক্সচেঞ্জ হবে কি করে যে এর একটা ইনসলুবল সল্ট পাবো? তাহলে ইনসলুবলটাকে সামহাউ সলুবলে কনভার্ট করতে হবে, সলুবলটাকে আবার ইনসলুবলে কনভার্ট করতে হবে। দিস ইজ দ্য স্কিম। তাহলে লেড কার্বনেট টু লেড সালফেট, লেড কার্বনেট ইনসলুবল, লেড সালফেট ইনসলুবল, মাঝখানে একটা সলুবল কিছু তৈরি করতে হবে, সেটা হচ্ছে লেড নাইট্রেট। তো চলো দেখা যাক। আমাদের বলেছে ধরো লেড কার্বনেট থেকে লেড সালফেট তৈরি করতে হবে, দুটোই ইনসলুবল, মাঝখানে তাহলে সলুবলটাকে যেটা থ্রু দিয়ে যাব এটা হচ্ছে লেড নাইট্রেট। মনে রাখতে হবে লেডের একটা কম্পাউন্ড সলুবল, ওটা থ্রু দিয়ে আমি যেতে হবে। তাহলে কেমন করে হতে পারে? লেড কার্বনেটের সঙ্গে নাইট্রিক অ্যাসিডের রিঅ্যাকশন করিয়ে দাও, এখানে তাহলে লেড নাইট্রেট আর ওয়াটার তৈরি হবে। লেড নাইট্রেট ওয়াটার, আর যেহেতু কার্বনেট সল্ট তাই কার্বন ডাই অক্সাইড গ্যাসের একটা এফারভেসেন্স থাকবে। লেড নাইট্রেট প্লাস ওয়াটার প্লাস কার্বন ডাই অক্সাইডের এফারভেসেন্স। কেন? কারণ কার্বনেট সল্টের সঙ্গে অ্যাসিডের রিঅ্যাকশনে তো আমরা জানি কার্বনেট সল্টের এফারভেসেন্স তৈরি হয়, সেটা ব্যালেন্স করে দিলাম। তাহলে এই হয়ে গেল এটা সলুবল সল্ট পেয়ে গেলাম। এবার এই সলুবলটাকে এবারে প্রেসিপিটেশন করো, ইনসলুবল বানাও। প্রেসিপিটেশন কি দিয়ে করব? দিয়ে দাও H2SO4 Na2SO4, তো এই PbSO4 এর প্রেসিপিটেট চলে আসবে। এবার এই লেড নাইট্রেট দিলাম, এটা কিন্তু সলুবল, এর সঙ্গে অ্যাড করে দিতে পারি H2SO4 দিতে পারি, Na2SO4 দিতে পারি, তো দাও H2SO4। তাহলে লেড আর সালফেট এবার এবার তো আয়ন্স তৈরি হচ্ছে, H2SO4 আয়নে আসবে, লেড নাইট্রেট সলুবল ও আয়ন তৈরি করবে, আয়নগুলোর মধ্যে এক্সচেঞ্জ হবে, প্রেসিপিটেট লেড সালফেট তৈরি হবে। তাহলে এটা মনে রাখতে হবে, কোশ্চেনে প্রচুর বার আসে এই রিঅ্যাকশনটা, যে হাউ ক্যান ইউ প্রিপেয়ার। এটা লেড কার্বনেট ছাড়া আর কি হতে পারে? লেড অক্সাইডও হতে পারে, ঠিক আছে, লেড অক্সাইড থেকে লেড সালফেট বলতে পারে, লেড অক্সাইডও ইনসলুবল, সো লেড অক্সাইডকে কি করতে হবে? লেড অক্সাইড অ্যাসিড দিতে হবে HNO3, দিয়ে লেড নাইট্রেটে নিয়ে যেতে হবে, লেড নাইট্রেটে H2SO4 দাও, Na2SO4 দাও, লেড সালফেট হবে। মনে রাখতে হবে। ক্লিয়ার? এটা পয়েন্টটা ক্লিয়ার কিনা বলবে? কারণ এই কেস স্টাডিটা খুব ইম্পর্টেন্ট, এখান থেকে কোশ্চেন্স আসে, ভালো করে রেডি করে রেখে দিও। বলো পুরোপুরি ক্লিয়ার যে ইনসলুবল সল্ট একটা ডাইরেক্ট কম্বিনেশন করে করছি, আর মেইনলি করছে যে প্রেসিপিটেশন রিঅ্যাকশনের থ্রু দিয়ে। এছাড়া নন মেটালিক অক্সাইড, অ্যাসিডিক অক্সাইড এবং মেটালিক অক্সাইড, বেসিক অক্সাইড, এদের মধ্যে রিঅ্যাকশন গুলো তৈরি হচ্ছে। পুরোপুরি ক্লিয়ার কিনা জানাও। এই অবধি আমাদের মেন কনসেপচুয়াল পার্টটা ছিল সল্টের। তোমাদের দীপ্তাংশু, অদ্রিজা ক্লিয়ার? শ্রীতমা?
ওকে, বেশ। তাহলে আমরা সব প্রপারলি নোটস নিয়েছো, পুরোপুরি নোটস নিয়েছো শ্রীতমা বা দ্রিজা, তোমরা নোটস প্রপারলি নিয়েছো? ওকে, বেশ। তাহলে এখন কি করবে, এখন হচ্ছে আজকে আমরা ক্লাসটা এখানে তাহলে শেষ করব। আচ্ছা শ্রীতমা, তুমি কেবলমাত্র আমাকে কালকে তাহলে কল করছো একবার অ্যারাউন্ড 10:30 or 11 o'clock, আমি তোমাকে একটু গাইড করে দেবো। এরপরের যে ল্যাবরেটরি প্রিপারেশন অফ ফিউ সল্টস আছে, ওখান থেকে কোন কোন পোর্শন গুলো পড়বে এবং সেই পোর্শন গুলো পড়ে তুমি একটা নোটস ও সেলফ নোট রেডি করে আমাকে নোটটা পাঠাবে, আমি একবার জাস্ট চেক করে নেব। ঠিক আছে, চলো তাহলে আজকে ক্লাসটা আমরা এখানে শেষ করছি। তোমাদের সঙ্গে নেক্সট উইকে, আচ্ছা নেক্সট উইকের যে ক্লাসটা থাকছে মানডে, ওই ক্লাসটা আমি অনলাইনেই রাখছি, কারণ মেবি ওই ক্লাসটাতে দেখছি কি করা যায়। শ্রীতমাও পরীক্ষা থাকবে, তারপর হচ্ছে তোমার ওদেরও তো পরীক্ষা চলছে, ওরা আসছে কিনা জানি না, তো সেক্ষেত্রে অনলাইনে রাখছি নেক্সট উইকের ক্লাসটাও, কারণ ক্লাসটা অনলাইনে থাকলে কি হবে, আমি রেকর্ড করে নিতে পারবো এবং রেকর্ডিংটা সবাইকে দিয়ে দিতে পারবো। যারা ক্লাস বাই চান্স করতে পারলো না তাদেরকে আমি রেকর্ডিংটাও প্রোভাইড করে দিতে পারবো। সো এখন থেকে বলে রাখছি নেক্সট উইক 31 আগস্ট ওই দিনে ক্লাসটা অনলাইনই থাকছে। ঠিক আছে, চলো তাহলে আমরা আজকে এখানে ক্লাসটা শেষ করছি। বাই বাই, গুড নাইট। Good night.